হ্যাঁ, আমরা কথা শুনতে জি, পাচ্ছি। আপনার কথা শুনতে আচ্ছা পাচ্ছি মাহমুদুর ভাই। আর্লি প্রেগনেন্সির ভিডিওটা এখন আর পাওয়া যাচ্ছে না গ্রুপে। আর্লি প্রেগন্যান্সি আপনাদের গ্রুপে নাই? ঠিক আছে স্যার, আজকে দিয়ে দেবো। আজকে যদি না থাকে আজকে দিয়ে দেবো। আমি দেখেছিলাম আর কি, আবার কিন্তু আজকে আবার পাচ্ছি না ভিডিওটা। মেবি সামহাও কোনো কারণে রিমুভ হয়ে গেছে। না না ভিডিও তো না না রিমুভ না হওয়ার না, কথা না, কারণ ভিডিও রিমুভ হবে না আর কি। হ্যাঁ, আপনি আমি এটা আরেকবার একটু সার্চ করে দেখেন। দেখেছিলাম এর আগে। জি জি। আচ্ছা, মানে ক্লাস, অসুবিধা নাই। ওকে ওকে। গ্রুপের আপনাকে ভিডিও ও কখনোই আচ্ছা, রিমুভ করা আমার হয় না। মানে আমরা যদি ওপেন ফোরামে দিই তাহলে সেটা হয়তো রিমুভ করি, কিন্তু গ্রুপের ভিডিও কখনো রিমুভ করা হয় না। তাহলে আমরা আরেকবার সার্চ করে দেখবো কোথায় আছে সেটা। তাহলে এই ভাইয়া সবাই আনমিউট করি সবাই। হ্যাঁ মাহিন ভাই হ্যাঁ, আপনি প্লিজ ক্লাস শুরু করেন। কোশ্চেন। আচ্ছা, ইউটেরাস আর ওভারির এটাও নাই ভিডিওটা, ওই ভিডিওটাও হচ্ছে কি পাইনি গ্রুপে। আচ্ছা, একটু বুঝিয়ে বলি, মানে আপনার ইউটেরাস এবং ওভারি দুটো আলাদা আলাদা ভাগে কিন্তু নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা ভাগেই জি জি। ভিডিওটা হচ্ছে গিয়ে মানে জুমে ক্লাস করেছি কিন্তু আর আপলোড হয়নি ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি দেখবো। আমি আপনাদেরকে আপলোড করে দেবো যদি না থাকে। মাহিন ভাই প্লিজ স্টার্ট। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। যারা ফেসবুকে এবং জুম থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে আমাদের অবস্টেট্রিক আল্ট্রাসাউন্ডের সেকেন্ড পার্ট, দ্যাট ইজ লেট প্রেগনেন্সি নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আর্লি প্রেগনেন্সি নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো সেই ক্লাস অ্যাটেন্ড করেছিলেন, যারা করেননি ঘাবড়ানোর কিছু নাই, কারণ আমরা এইসব ক্লাসগুলো বারবার রিপিট করার চেষ্টা করব। আজকে অনেকেই সিমুড অ্যালুমনাই গ্রুপ থেকে হয়তো আমাদের এখানে যোগ দিয়েছেন, তাদেরকেও শুভেচ্ছা। আমরা এরকম মাঝে মধ্যেই সারপ্রাইজ ক্লাস হিসেবে আপনাদের খুব অল্প সময়ের ডিউরেশনে আমরা কিছু আমন্ত্রণ জানানোর চেষ্টা করব। এনিওয়ে, আমরা শুরু করি। আজকের টপিকটা আমাদের একটু লেন্দি, সো অনেকের জন্য এটা হয়তো একটু কমপ্লিকেটেড মনে হবে, অনেকের জন্য বিরক্তিকর মনে হতে পারে। সো চলেন দেখা যাক, শুরু করা যাক। আমরা বলেছিলাম আমাদের গত ক্লাসে যে আমরা প্রেগনেন্সি টপিকটাকে দুটো ভাগে ভাগ করে জেনারেল অ্যাকচুয়ালি বেসিক অবস্টেট্রিক আল্ট্রাসাউন্ডটা পড়বো। একটা বলেছিলাম আমরা 12 সপ্তাহের আগের টপিকগুলোকে আমরা আর্লি প্রেগনেন্সির খাতায় পড়বো, 12 সপ্তাহের পরের টপিকগুলোকে লেট প্রেগনেন্সির খাতায়। যদিও লেট প্রেগনেন্সি বলতে আমরা আসলে আরো অনেক পরে বুঝি, বাট ফিচার্সের সুবিধার জন্য আমরা সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ 12 সপ্তাহের পর থেকে টোটাল টপিকটাকেই আমরা আজকের ক্লাসে লেট প্রেগনেন্সির আওতায় পড়বো। 12 সপ্তাহ পরে ইউটেরাস সাইজে বড় হয়ে যায়, ভিতরে ফিটাসও সাইজে বড় হয়ে যায়, হিউম্যান লাইক অ্যাপিয়ারেন্স চলে আসে। সো পড়াগুলো তুলনামূলকভাবে আর্লি প্রেগনেন্সির তুলনায় একটু সহজ হয়ে যায়। সো আমরা একবারেই স্টার্ট করব পেশেন্ট প্রিপারেশন দিয়ে। আমরা সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে পেশেন্ট প্রিপারেশন হিসেবে আমরা ব্লাডারটাকে এমটি করে এক্সামিনেশন করতে প্রেফার করে থাকি। অনেক সময় আমরা পেশেন্টদের ব্লাডার পার্শিয়ালি ফিল্ড করে বা অনেক সময় ফুল ব্লাডার করেও এক্সামিনেশন করি, যদি আমাদের পেশেন্টের সার্ভাইকাল রিজনটা ইভালুয়েট করার প্রয়োজন পড়ে কিংবা প্লাসেন্টাল রিজনটা প্লাসেন্টাল লোকেশনটা ইভালুয়েট করার প্রয়োজন পড়ে। সেসব ক্ষেত্রে আমরা জাস্ট একটু দেখার জন্য ফার্দার করে থাকি, বাট আদারওয়াইজ আপনি এক কথায় জানবেন আমরা ইউরিনারি ব্লাডারটাকে এমটি করে এক্সামিনেশন করার চেষ্টা করব। সো কেন আমরা ইউরিনারি ব্লাডার সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার এমটি করি? আমরা তো আর্লি প্রেগনেন্সিতে পড়েছিলাম যে ব্লাডার যদি ফিল্ড আপ থাকে তাহলে আমরা পোস্টার অ্যাকুস্টিক এনহ্যান্সমেন্টকে কাজে লাগিয়ে খুব সুন্দর ইউটেরাস দেখতে পারি। তাহলে এখন কেন আমরা এই কথা মানতে চাচ্ছি না? অ্যাকচুয়ালি এখন যেটা হয়েছে 12 সপ্তাহ পরে ইউটেরাসটা বেশ বড় আকৃতি ধারণ করে ফেলে এবং এর ভিতরে আমরা দেখি যে ফিটাসটাও বড় হয়ে যায় এবং ফিটাসের চারপাশে প্রচুর পরিমাণে অ্যামনিওটিক ফ্লুইড থাকে। আমরা মূলত এই অ্যামনিওটিক ফ্লুইডটাকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে ফিটাসটা দেখে ফেলতে পারি। অযথা আলাদাভাবে আরেকটা মিডিয়া তৈরি করার আমাদের কোনো দরকার পড়ে না। এখন আপনি ভাবলেন, হলো অসুবিধা কি, আমি ব্লাডার ফিল আপ করলাম, ক্ষতি কি? ক্ষতি অনেকগুলা। নাম্বার 1, আপনি যদি ইউরিনারি ব্লাডার ফিল্ড আপ করেন, এই ইউরিনারি ব্লাডার দিয়ে আপনি সর্বোচ্চ সার্ভাইকাল রিজিয়নটা দেখতে পাবেন, কারণ প্রেগনেন্সিতে ইউটেরাস বড় হয়, ব্লাডার বড় হয় না। তাহলে আপনি ভাবলেন অসুবিধা কি, সার্ভিক্স একটা ভাইটাল পার্ট, আমি সার্ভিক্সই দেখলাম। আচ্ছা, ঝামেলাটা হলো আপনি দেখেছেন সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে আমাদের পেশেন্টরা কমপ্লেইন করে যে তাদের ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন বা বারবার প্রস্রাবের কমপ্লেইন থাকে। সো আপনি পেশেন্টের ব্লাডার ফিল করছেন, তার উপরে চাপাচাপি করে এক্সামিনেশন করছেন, পেশেন্ট খুব অল্প সময়ে নন কোঅপারেটিভ হয়ে যাবে। সো এই জন্য আমরা ব্লাডার এমটি করে এক্সামিনেশন করি। এছাড়াও আরেকটা ঝামেলা হলো অনেক পেশেন্টদের প্লাসেন্টা এন্টেরিয়র সাইডে থাকে। সো আপনি যদি ইউরিনারি ব্লাডারকে ফিল করেন, এটা ইউটেরাসকে প্রেস করবে এবং এই প্রেস করার কারণে নর্মাল একটা প্লাসেন্টা আপনি দেখবেন বেশ থিক দেখা যাচ্ছে। অনেক সময় এটা এতই থিক হয়ে যাবে এবং থিক হয়ে মনে হবে যেন এটা ইন্টারনাল লসের উপরে বসে আছে। আপনি রিপোর্টে প্লাসেন্টা প্রিভিয়া, থিক প্লাসেন্টা অনেক কথা লিখে ফেলবেন, অথচ এটা একটা নর্মাল প্লাসেন্টা ছিল। সো এই জাতীয় বিচিত্র সব ভুলের হাত থেকে বাঁচার জন্য আমরা এক কথায় শিখবো যে আমরা ইউরিনারি ব্লাডার এমটি করে এক্সামিনেশন করি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা একটু পরে বিপিডিএফএল অনেক ধরনের মেজারমেন্ট শিখবো। পেশেন্টের যদি ইউরিনারি ব্লাডার ফিল করা থাকে, বাইপ্যারাইটাল ডায়ামিটার বা বিপিডির মেজারমেন্ট ভুল আসে। এই রিলেটেড কথা আমরা পরে আসবো। তাহলে ইউরিনারি ব্লাডার এমটি করে আমরা এক্সামিনেশন করব।
অনেক ক্ষেত্রে আমরা প্লাসেন্টা বা সার্ভাইকাল রিজন দেখার জন্য আমাদের ব্লাডার একটু ফিল্ড আপের প্রয়োজন পড়ে। সো সেই রকম ক্ষেত্রে যদি আমাদের কোনো সাসপেকশন থাকে, সেরকম ক্ষেত্রে আমরা আমাদের এক্সামিনেশন শেষে পেশেন্টকে বলি আপনি একটু পানি খান। পেশেন্ট 2-4 গ্লাস পানি খায়। সাধারণত প্রেগনেন্সিতে খুব দ্রুত ব্লাডার ফিল আপ হয়। সো আমরা জাস্ট পেশেন্টকে একটু পানি খেতে দিয়ে 10-15 মিনিট পরে আবার একবার এক্সামিনেশন করি। সো সামান্য একটু ব্লাডারে পানি চলে আসে এবং ওই ইউরিনটাকে কাজে লাগিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের সার্ভাইকাল রিজিয়ন ইভালুয়েট করতে পারি। তাহলে আমরা শিখব এমটি ইউরিনারি ব্লাডারে এক্সামিনেশন করব। যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা পার্শিয়ালি ফিল বা ফুল ব্লাডার করে দেন পরবর্তীতে এক্সামিনেশন করার চেষ্টা করব। আমরা আমাদের এক্সামিনেশন এরিয়াতে আমরা আল্ট্রাসাউন্ড জেল মিক্স করে নেই, যে সব জায়গায় আমরা এক্সামিনেশন করব লোয়ার অ্যাবডোমেনে দিয়ে আমাদের যে 3.5 মেগাহার্টজ কার্ভিলিনিয়ার ট্রান্সডিউসার আছে, এই 3.5 মেগাহার্টজ কার্ভিলিনিয়ার ট্রান্সডিউসার দিয়ে আমরা মূলত এক্সামিনেশন করে থাকি। প্রয়োজন অনুযায়ী আমরা মোটা বা চিকন পেট অনুযায়ী আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে কমিয়ে আপনার কমফোর্ট অনুযায়ী যে কোনো ফ্রিকোয়েন্সি আপনি ইউজ করতে পারেন। আমরা সাধারণত পেশেন্টকে সুপাইন পজিশনে এক্সামিনেশন করে থাকি। সুপাইন পজিশনেই স্বাভাবিকভাবে সুন্দর দেখা যায়। যদি প্রয়োজন পড়ে ফিটাসের অমুক পার্ট দেখতে পাচ্ছি না, তমুক ভিউ ভালো আসছে না, সো আমরা পেশেন্টকে একাতকাত করে অনেক সময় এক্সামিনেশন করে থাকি। এক্সামিনেশন টেকনিক কেমন হবে এটা টোটালি ডিপেন্ড করবে বাচ্চা কিভাবে আছে তার উপরে। সো আমরা স্ক্যানিং টেকনিক টোটালটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। সো যারা প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করতে পারি নাই, ঘাবড়ানোর কিছু নাই, আমাদের সিমুলে এসে প্র্যাকটিক্যালের সুযোগ থাকবে। সো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং অলরেডি আমাদের বলা আছে, আমাদের কিন্তু অলরেডি অফিস খুলে গিয়েছে। সো শিডিউল নেওয়ার থেকে শুরু করে অনেক ধরনের কথাবার্তা আছে যেগুলো আমরা পরে আলোচনা করব। সো আমরা তাহলে স্ক্যানিং টেকনিক টোটালটা প্র্যাকটিক্যালি দেখার বিষয়, এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন বিষয়। জাস্ট জানার জন্য জানা, সেটা হলো যে ফিটাসটা বডির ভিতরে কিভাবে আছে সে অনুযায়ী আপনার এক্সামিনেশন টেকনিক হবে। এক বাচ্চা আরেক বাচ্চার মতো করে কখনো মায়ের পেটে থাকবে না। সো বাচ্চা কিভাবে আছে, কোন দিকে আছে, সেই অনুযায়ী ঘুরিয়ে ফিরিয়ে আপনি বাচ্চাকে এক্সামিনেশন করবেন। সো বাচ্চার হাত পা মাথা সব কিছু আপনাকে প্রব ঘুরিয়ে টুরিয়ে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। সো যে কারণে আসলে আমরা যতই স্ক্যানিং টেকনিক আপনাকে শিখাই না কেন, আপনার নিজস্ব একটা স্ক্যানিং টেকনিক আপনার নিজস্ব তৈরি হয়ে যাবে এবং ওই তৈরি হওয়া পর্যন্তই আসলে মূলত আমাদের অপেক্ষা করা। সো যার যেটা যত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সে তত ভালো এক্সামিনেশন করতে পারবে, এটাই স্বাভাবিক। সো তাহলে এক্সামিনেশন টেকনিক টোটালি প্র্যাকটিক্যালি আমরা আলোচনায় আসবো। ওকে, আমরা চলে আসি, আমরা কি কি জিনিস দেখবো। আমরা আর্লি প্রেগনেন্সি তো লেট প্রেগনেন্সি তো বেশ কিছু স্ট্রাকচার দেখার চেষ্টা করি। আমরা মেজারমেন্ট একটু পরে আসবো, তার আগে কিছু অন্যান্য যাবতীয় উল্টাপাল্টা পড়া থেকে ঘুরে আসি। যার মধ্যে আমরা প্রথমেই খোঁজার চেষ্টা করি এটা সিঙ্গেল নাকি মাল্টিপল প্রেগনেন্সি। আপনি দেখেছেন আর্লি প্রেগনেন্সিতে আমরা দেখেছিলাম যে আমরা অনেক সময় একাধিক জেস্টেশনাল স্যাক দেখতে পাই, অনেক সময় একাধিক এমব্রায়ো ভিজুয়ালাইজ করতে পারি ইত্যাদি। বাট আমরা যখন লেট প্রেগনেন্সির কথা আসবো, লেট প্রেগনেন্সিতে আমরা মূলত কি দেখতে পাই? লেট প্রেগনেন্সিতে আমরা সাধারণত বড় বড় দুইটা ফিটাস চলে আসে। সো তখন আমরা আলাদাভাবে দুইটা ফিটাসের সেই মেজারমেন্ট, সেই তার প্যাথোলজি সবকিছু আমরা খোঁজার চেষ্টা করি। অর্থাৎ আপনাকে এক রিসিটে দুইটা পেশেন্ট দেখে ফেলতে হয়, এরকম একটা সিচুয়েশন হয়। আচ্ছা, এখন আপনি যত খুশি টুইন প্রেগনেন্সির কথা বলে দেন না কেন, আমাদের ক্লিনিশিয়ানরা কিন্তু খুশি হয় না এবং ক্লিনিশিয়ানরা আপনার উপরে বিশ্বাসও করতে পারেন না যে এটা টুইন প্রেগনেন্সি আছে। সো এই জন্য যখনই আপনি টুইন প্রেগনেন্সি রিপোর্ট করবেন, আপনার রিপোর্টে অবশ্যই আমার নিচে দেখানো এই দুইটা ছবির যে কোনো একটা ছবি থাকতে হবে। অর্থাৎ এটা যে টুইন, এটার প্রমাণ হিসেবে আপনাকে একটা ছবিতে আইদার দুইটা মাথা পাশাপাশি রেখে একটা ভিউ দেখাতে হবে, কিংবা যদি একটা সেফালিক একটা ব্রিজ প্রেজেন্টেশনে থাকে সেই ক্ষেত্রে পাশাপাশি দুই মাথা সাধারণত আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা পাশাপাশি দুইটা অ্যাবডোমেন দেখে এরকম একটা ছবি দেখানোর চেষ্টা করি, যেটা দেখলে আমার ক্লিনিশিয়ান বুঝতে পারে আচ্ছা ঠিক আছে এটা একটা বডি, এটা একটা বডি, তাহলে নিশ্চিতভাবে এটা টুইন প্রেগনেন্সি। নাহলে দেখা যায় আমরা টুইন প্রেগনেন্সি বলে পেশেন্টের ডেলিভারি করি, ডেলিভারির পরে একটা বেবি বের হয়, এই লেগে যায় ঝামেলা, রোগীর লোক বলে আরেকটা গেল কোথায়, মারামারি শুরু। সো এই জন্য অবশ্যই টুইন প্রেগনেন্সি রিপোর্টে মনে রাখবেন একসাথে দুইটা মাথা অথবা একসাথে দুইটা বডির পিকচার দেওয়ার চেষ্টা করবো। আপনি প্রপ ঘোরাতে ঘোরাতেই দেখবেন মাঝখানে এই ছবি চলে আসবে। আমরা টুইন প্রেগনেন্সি নিয়ে প্লাসেন্টা ক্লাসে অনেক কিছু আলোচনা করব, প্যাথোলজিক্যাল বিষয়গুলো। সো আমরা প্রেজেন্টেশন হিসেবে আমরা জানি যে লোয়ার অ্যাবডোমেনে বা সার্ভাইকাল রিজিয়নের দিকে যেই পোর্শনটা থাকে সে অনুযায়ী আমরা তার প্রেজেন্টেশন বলে থাকি। সো এখানে যদি হেড রিজিয়নটা থাকে এটাকে সহজ কথায় আমরা সেফালিক প্রেজেন্টেশন বলি, যদি বাটক রিজিয়ন থাকে তাহলে এটাকে ব্রিজ প্রেজেন্টেশন বলি। ম্যাক্সিমাম বাচ্চাগুলো সাধারণত একদম আপনার লঙ্গিচুডিনালি থাকে, সো আমরা লঙ্গিচুডিনাল লাই বলে থাকি। অনেক বাচ্চার দেখা যায় ট্রান্সভার্সলি থাকে, একদম জাস্ট ট্রান্সভার্সলি বসে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ট্রান্সভার্স লাই বলে থাকি। সো তাহলে প্রেজেন্টেশন লাই এটাও আমাদের প্র্যাকটিক্যালি দেখার জিনিস, আমরা প্র্যাকটিক্যালি দেখলে জিনিসগুলো বুঝতে পারবো।
আমরা আর কি জিনিস দেখে থাকি, আমরা আশপাশের পার্শ্ববর্তী হিসেবে বাচ্চার হার্টবিট এস্টিমেট করার চেষ্টা করি, আমরা বাচ্চার ফিটাল হার্ট রেট দেখি। এই সময় হার্টটা বেশ বড় আকৃতি আকারে চলে আসে, মেশিনে জুম ফাংশন ইউজ করলে আপনি আরো সুন্দর দেখতে পাবেন। সো এই হার্টকে বের করে নিয়ে এসে এই হার্ট নড়াচড়া করছে কিনা, কত বিটে নড়াচড়া করছে, সেগুলো আমরা ইভালুয়েট করার চেষ্টা করি। আপনি পড়েছিলেন যে আর্লি প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট, আমি বলেছিলাম 140 থেকে 180 বিট সাধারণত নর্মালি থাকে। লেট প্রেগনেন্সিতে এসে আমরা বাচ্চার হার্টবিট 120 থেকে 160 বিট, 120 থেকে 160 বিট পর্যন্ত ইউজুয়ালি নর্মাল পেয়ে থাকি। কমে গেলে ব্র্যাডিকার্ডিয়া, বেড়ে গেলে ট্যাকিকার্ডিয়া। আমরা হার্টবিট এস্টিমেট করার জন্য আমাদের মেশিনে এম মোড ফাংশন থাকে। আমরা মোশন মোড বা এম মোডে চাপ দিলে একটা কার্সর চলে আসে। এই কার্সরটাকে আমরা যদি হার্ট বরাবর রাখি, এই ডট ডট লাইনটাকে, তাহলে সে পুরো ছবিটাকে গ্রাফে প্রেজেন্ট করছে এবং যেখানে এসে নড়াচড়া, হার্টের নড়াচড়া, সেখানটা সে ওয়েভি লাইন সুন্দর তৈরি করবে। তাহলে পার মিনিটে কতগুলো ওয়েভ আমরা মেশিন থেকে ক্যালকুলেট করে দেখার চেষ্টা করব। এটাও আমাদের মেশিনের উপর ডিপেন্ড করবে। কোনো মেশিনে একটা পিক থেকে পরের পিক পর্যন্ত গেলেই হার্টবিট দেখায়, কোনো মেশিন আবার অল্টারনেটিভ ওয়েভে যেতে হয়। তো এটা আপনার যে মেশিনে কাজ করবেন সেই মেশিন প্রথমে চেক করে নিতে হবে, এটা আমি গত ক্লাসে বলেছিলাম। আমরা যদি এই রকম এম মোডে অনেক সময় আপনাদের দেখতে কষ্ট হয়, সো আমরা যদি এরকম কমপ্লিকেটেড অবস্থায় পড়তে না চাই, তাহলে আরো সহজ টেকনিক আছে, কালার ডপলার আল্ট্রাসাউন্ড। ডপলার দিয়ে আমরা পালস ওয়েভ ডপলার বা পিডব্লিউ অপশনে চাপ দিলে এরকম কার্সর আসে, সেখানেও সুন্দর ওয়েভ বের হয়, যে ওয়েভগুলো আসলে আইডেন্টিফাই করাগুলো সহজ হয়। এখানেও একই কথা, আপনি একটা ওয়েভ থেকে পরের ওয়েভ বা তারপরের ওয়েভে গেলে আপনার মেশিন আপনাকে মেজারমেন্ট দিয়ে দিবে। তাহলে আমরা হার্টবিট এস্টিমেট করা জানলাম। তাহলে আমরা এরকম একটা হার্ট বিট করতে দেখতে পাবো। এর উপরে জাস্ট খালি যদি আমরা আমাদের কার্সর ফেলি, তাহলে খুব সুন্দরভাবে এরকম ওয়েভ তৈরি হতে থাকবে। দেন আমরা এই ওয়েভ থেকে মেজারমেন্ট করে আমরা বলার চেষ্টা করব কত হার্টবিট আছে। হঠাৎ করে যদি কোনো পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়া দেখেন, ঘাবড়ে যাবেন না, ঠাস করে ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া রিপোর্টে লিখবেন না। ম্যাক্সিমাম পেশেন্টদের ট্রানজিয়েন্ট ব্র্যাডিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়া হয়। সো আমরা পেশেন্টটাকে একটু রেস্ট দেই, 10 বা 15 মিনিট পরে আরেকবার একটা রিপিট আল্ট্রাসাউন্ড করি, করে দেখি যে হার্টবিট ঠিকঠাক অবস্থায় এসেছে কিনা। ঠিক আছে, হঠাৎ করে 90 বিট দেখে ঘাবড়ে যাবেন না, আপনি একটু ওয়েট করেন, দেখেন হার্টবিট আবার নর্মাল রেঞ্জে চলে আসতে পারে। বাচ্চারা এরকম অনেক ধরনের সারপ্রাইজ দেয়। আমরা দেন কালার ডপলার ইভালুয়েশন অফ অবস্ট্রেটিক ভেসেলস করে দেখার চেষ্টা করি যে এটা আসলে কি তার শুধু দুষ্টামি করে আমাদের হার্টবিট এলোমেলো করছে, নাকি এটা প্যাথোলজিক্যাল কোনো কারণে ইভালুয়েট করার জন্য আমরা ডপলার হেল্প নিয়ে থাকি। সো তাহলে এম মোড আল্ট্রাসাউন্ড ইউজ করে আমরা ইউজুয়ালি হার্টবিট মেজার করব। ওকে, আমরা এছাড়া আরো স্ট্রাকচার হিসেবে সার্ভাইকাল রিজিয়ন ইভালুয়েট করতে পারি। আমি গত ক্লাসে বলেছিলাম সার্ভিক্স আমাদের টিভিএস করে আমরা অনেক সময় ইভালুয়েট করি। সো ইউরিনারি ব্লাডারের পিছনে এই যে ছোট্ট সার্ভিক্স থাকে, এটার ইন্টারনাল অস থেকে প্লাসেন্টা কতটুকু দূরত্বে আছে সেই মাপযোগগুলো করি, যেটা আমরা প্লাসেন্টা ক্লাসে, প্লাসেন্টা প্রিভিয়া পড়ার সময় জানবো। এছাড়াও আমরা সার্ভাইকাল ক্যানেল যেটা আছে, এই সার্ভাইকাল ক্যানেলের লেন্থ কত, এখানে কোনো ফ্লুইড বসে আছে কিনা, এগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করে থাকি। সো ক্যানেলের লেন্থ, সহজ কথা একটা ছোট্ট কথা শিখে রাখি, সার্ভাইকাল ক্যানেলের লেন্থ যদি লেস দেন 2.5 সেন্টিমিটারে চলে আসে, 2.5 সেন্টিমিটারের কম হয়ে যায় সার্ভাইকাল ক্যানেলের লেন্থ, তাহলে আমরা সাসপেক্ট করি যে এই পেশেন্টটার রিসেন্ট লেবার হতে যাচ্ছে, অর্থাৎ পেশেন্ট লেবারে চলে যেতে পারে। সো আপনাদের কাছে অনেক সময় ডেলিভারির আগে পেশেন্টরা আসে, ক্লিনিশিয়ান জানতে চায় আমার এই পেশেন্ট কি লেবারে যাবে কিনা। সো তখন সার্ভাইকাল ক্যানেলের লেন্থ যদি 2.5 সেন্টিমিটারের কমে চলে যায়, আমরা এটা উল্লেখ করি যে এটা একটা শর্ট সার্ভিক্স, পেশেন্ট লেবারে যেতে পারে। ঠিক আছে, এরকম অনেক মজার মজার জিনিস আছে, আপনি ভুলে গেলেও, যারা প্রেগনেন্সি ক্লাস করছেন ভুলে গেলেও অসুবিধা নাই, এরকম অনেক কিছু সামনে আস্তে আস্তে করতে গেলে পাবেন। সো আমরা এছাড়া প্লাসেন্টা দেখার চেষ্টা করি, ইউটেরাসের ভিতরে একটা আলাদা স্ট্রাকচার হিসেবে প্লাসেন্টা, যেটা আমরা প্লাসেন্টা ক্লাসে পড়ে থাকি। প্লাসেন্টার সাথে ফিটাসের সাথে কানেক্টেড আরেকটা টিউবুলার শেপ স্ট্রাকচার, আপনারা অনেক সময় প্র্যাকটিক্যাল দেখানোর সময় চমকে উঠেন যে এইটা আবার কি জিনিস, দড়ির মতো দেখা যাচ্ছে। সো দড়ির মতো যেটা দেখা যাচ্ছে সেটা অবশ্যই আম্বেলিকাল কর্ড হবে। আমরা অনেক সময় মজা করে জিজ্ঞেস করি আম্বেলিকাল কর্ডে কয়টা আর্টারি, কয়টা ভেইন থাকে, আপনারা কমনলি এটা উল্টা উত্তর দিয়ে থাকেন। সো আম্বেলিকাল কর্ডে সাধারণত 2টা আর্টারি, একটা ভেইন থাকে। হ্যাঁ, 2টা আর্টারি, একটা ভেইন, ছোট ছোট 2টা হলো আর্টারি, বড় যে স্ট্রাকচারটা থাকে সেটা সাধারণত ভেইন হয়। ঠিক আছে, সো এই 3টা স্ট্রাকচার আমরা দেখার চেষ্টা করি। এখন আম্বেলিকাল কর্ডে দেখার কি আছে, অনেক সময় আম্বেলিকাল কর্ড বাচ্চার চারপাশে গলা পেঁচিয়ে বসে থাকে। যেমন আমরা এখানে একটা বাচ্চা বের করেছি যার মাথা, বডি, মাঝখানটায় গলার কাছে কি জানি ভেসেলের মতো দেখা যাচ্ছে, কালার ডপলার দিলে এটা হরহামেশা আমরা দেখতে পাই। সো অনেক সময় 1 প্যাচ দিয়ে থাকে, 2 প্যাচ দিয়ে থাকে, আমরা ভেসেল কাউন্ট করে সেটা দেখার চেষ্টা করি যে 6টা ভেসেল না 3টা ভেসেল ইত্যাদি। সো এগুলো অনেক কমপ্লেক্স পড়া হয়ে যায়। যেমন আমার এখানে ক্রস সেকশন একটা বাচ্চার নেক আমি দেখানোর চেষ্টা করেছি, এর চারপাশে একদম কেমন রিং এর মতো অ্যাপিয়ারেন্স করে বসে আছে। সো দিস ইজ কর্ড অ্যারাউন্ড দ্য নেক। তাহলে এরকম অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে আমরা করতে করতে সামনে পাবো।
অনেক সময় আমরা 3D আল্ট্রাসাউন্ড করি, 3D আল্ট্রাসাউন্ড করলে অনেক সময় নেকের কাছে কর্ডের পজিশনগুলো অনেক সুন্দর বোঝা যায়। আসলেই কি নট কর্ডার অন দ্য নেক হয়ে আছে, নাকি আসলে এটা জাস্ট একটা কর্ড পাশ দিয়ে খালি চলে গিয়েছে, সেটা 3D তে অনেক ভালো দেখা যায়। যেমন আমার এখানে এই বাচ্চার কিন্তু গলার সামনের অংশটা ফ্রি আছে, কর্ডটা একদম সুন্দর মালার মতো করে তার পাশ দিয়ে গিয়ে পিছন দিয়ে এসে আবার সামনে চলে যাচ্ছে। দিস ইজ আম্বিলিকাল কর্ড। তাহলে এরকম অনেক কিছু অ্যাডভান্সমেন্ট এখন হচ্ছে যাতে আমাদের পড়াগুলা, আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। হয়তো দূর ভবিষ্যতে এগুলো আরো ডেভেলপমেন্ট হবে। আমরা অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে কাজ করে থাকি। অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম বের করার জন্য 4টা পকেট বের করে মাপঝোক করি, যেটা আপনারা নেক্সট ক্লাসে পাবেন। সো আমরা এছাড়া ফিটাসের মুভমেন্ট দেখার চেষ্টা করি। আমরা বাচ্চা নড়াচড়া করে এই মুভমেন্ট আছে কিনা আমরা এগুলো ইভ্যালুয়েট করার চেষ্টা করি। বাচ্চা যদি জেগে থাকে, পেশেন্টকে যদি আপনি একটু ভারী খাবার দাবার দিতে পারেন, দেখবেন বাচ্চা খুব উঠে লাফালাফি করবে। অনেক সময় আপনার জন্য অনেক স্ট্রাকচার দেখতে সহজ হবে, অনেক সময় দেখবেন আপনি সারাদিন খেটেও স্ট্রাকচার বের করতে পারছেন না, যাই বের করেন বাচ্চা নড়ে চড়ে সেগুলোকে নষ্ট করে দেয়। সো আমরা এখানে একটা বাচ্চার পেটের অংশ বের করার চেষ্টা করছি, রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠার পরে। তার যে কাজকর্ম, মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। সো এখানে আমি পায়ের রিজিয়ন বের করেছি, যেখানে পায়ের পাতা এবং লেগ, এবং সে ধাক্কাধাক্কি একটু পরেই শুরু করবে এখানটায়, এবং মায়েরা অনেক সময় এক্সামিনেশনের সময় বলতে পারে যে আমার পা দিয়ে নড়াচড়া বা এখানে বাচ্চার নড়াচড়া আমি বুঝতে পারছি। সো এগুলো আমরা অনেক সময় অবসর সময় হিসেবে দেখার চেষ্টা করে থাকি। ওকে, চলেন আমার আজকের মূল পড়ায় আমি এন্টার করি, জেস্টেশনাল এজ মেজারমেন্ট। আমরা আর্লি প্রেগন্যান্সিতে দেখেছিলাম আমরা জেস্টেশনাল স্যাক ডায়ামিটার, মিন স্যাক ডায়ামিটার, সিআরএল সহ আরো অনেক বিচিত্র ধরনের মেজারমেন্ট করেছি। সো আমরা আজকের ক্লাসে মেজারমেন্ট হিসেবে 4টা মেজারমেন্ট করবো, যার মধ্যে প্রথম 3টা অ্যাকচুয়ালি আপনাদের কাজে লাগবে, পরেরটা অনেক চাইনিজ মেশিনে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে অনেক সময় হেল্প নিতে হয়। সো আপনি যত বেশি মেজারমেন্ট করবেন আপনার রিপোর্ট তত ভ্যালুয়েবল হবে, যত কম মেজারমেন্ট রিপোর্টের দাম তত কম, অ্যাজ ইউজুয়াল। সো অনেক মেজারমেন্ট টুল আছে, আপনি যদি চিন্তা করে দেখেন এখন বাচ্চা সাইজে বড় হয়ে গেছে, সো আমি অনেক ধরনের মেজারমেন্ট করতে পারি। কি মেজারমেন্ট থেকে আমি বাচ্চা জেস্টেশনাল এজ বের করতে পারি? মাথা চিন্তা করেন, 2টা প্যারাইটাল বোনের মাঝখানে বাইপ্যারাইটাল ডায়ামিটার, অক্সিপিটো ফ্রন্টাল ডায়ামিটার, ট্রান্স অরবিটাল ডায়ামিটার, ম্যান্ডিবুলার ডায়ামিটার, ক্ল্যাভিকুলার ডায়ামিটার আছে, ট্রান্স থোরাসিক, ট্রান্স অ্যাবডোমিনাল। আমি হিপ বোন থেকে মাপ দিতে পারি, টিবিয়া, ফিবুলা, রেডিও, আলনা, হিউমেরাস, সবকিছু থেকে মেজারমেন্ট করা যায়। বাট বিষয় হলো আপনার মেশিনে কয়টা ফ্যাসিলিটি আছে, এটা আমাদের কাছে মূল ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম মেশিনে মাত্র আপনি 3 থেকে সর্বোচ্চ 4টা ফ্যাসিলিটি পাবেন। সেই জন্য অযথা এত কিছু মনে রেখেও লাভ নেই, আপনি অ্যাপ্লাই করার সুযোগ সারা জীবনেও পাবেন না। সো এই জন্য আমরা 4টা মেজারমেন্ট করবো। এর মধ্যে বিপিডি বা বাইপার্টাল ডায়ামিটার ইউজুয়ালি আমাদেরকে 26 সপ্তাহ আগ পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট দেয়। 26 এর পর থেকে বিপিডি আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। ফিমোরাল লেন্থ আমাদেরকে 26 উইকসের পর থেকে সাধারণত অ্যাকুরেট রেজাল্ট দেওয়া শুরু করে। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স ইউজুয়ালি আমাদেরকে 30 উইকসের পর থেকে অ্যাকুরেট রেজাল্ট দেয়। হেড সার্কামফারেন্স এটা ওয়াইডলি ভ্যারি করে, আমরা ইউজুয়ালি 30 উইকসের পরেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাহলে আমরা আর্লি এজে অর্থাৎ 26 উইকসের আগে বিপিডি কে বেশি গুরুত্ব দিব, 26 এর পরে এফএল কে বেশি গুরুত্ব দিব, এবং 30 উইকসের পরে এফএল এবং এসি কে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। কেন? এই রিলেটেড কথা আমরা সামনে পাবো। চলেন একটা একটা করে শুরু করি। প্রথমে আসি আমরা বিপিডি বা বাইপার্টাল ডায়ামিটার। বিপিডি বা বাইপার্টাল ডায়ামিটার বের করার জন্য আমাদেরকে মাথার একটা ক্রস সেকশন এক্সিয়াল কাট নিতে হবে। তাহলে এইবার একটু চিন্তা ভাবনা করেন, আপনাকে এক্সিয়াল কাট জানি কি ছিল, কানের উপর থেকে যদি একটা ট্রান্সভার্সলি একটা কাট নেই তাহলে এটাকে আমরা বলছি এক্সিয়াল সেকশন। তাহলে এখন এই জিনিস আমরা কিভাবে বের করব? আপনি প্রপ ধরলেন আর এক্সিয়াল কাটে মাথা বের হয়ে আসলো, স্বপ্নেও এটা কল্পনা করার সুযোগ নাই। আপনি প্রপ ধরলে যে কোনো সেকশনই বের হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? তাহলে এই ক্ষেত্রে আপনাকে সেই নিটারের অ্যানাটমি বা যে কোনো অ্যানাটমি বই থেকে মাথার যে বিভিন্ন সেকশনের ছবি ছিল, এই ছবিগুলো একটু কষ্ট করে ক্লাস শেষে একবার একটু দেখতে হবে। কারণ আপনি প্রপ ধরলে করোনাল কাটও বের হয়ে আসতে পারে। এখন করোনাল কাট বের হলে আপনি বিপিডিতে কিভাবে ফেরত আসবেন? সিম্পলি চিন্তা করেন, করোনাল কাট মানে কি? আমার মাথার করোনাল সুচার বরাবর আমি প্রপ ধরে আছি। তাহলে এখান থেকে আমি বাইপ্যারাটাল ডায়ামিটার বা বিপিডির ভিউতে আসতে চাচ্ছি। আমাকে কি করতে হবে? আমাকে ট্রান্সডিউসারটাকে 90 ডিগ্রি রোটেট করতে হয়। আস্তে করে মায়ের অ্যাবডোমিনের যে কোনো একটা সাইডে যদি আমরা চলে আসি, তাহলে খুব সুন্দরভাবে আমাদের বিপিডির ভিউটা বের হয়ে আসে। তাহলে এই পলিসিগুলো তখনই আমাদের মধ্যে তৈরি হবে যখন আমরা বুঝতে পারবো আমরা আসলে কোন কাটে বসে আছি। সো এই জন্য অবশ্যই আপনার ভালো লাগুক বা না লাগুক, একটু এই অ্যানাটমির ভিউগুলো একটু দেখে নেবেন। সো তাহলে চলেন আমরা বিপিডির ভিউতে চলে আসি। আমরা এক্সিয়াল কাট, কানের উপর থেকে একটা এক্সিয়াল কাট যদি আমরা নেওয়ার চেষ্টা করি, তাহলে এই ভিউতে আমরা দেখতে পাবো আমাদের হেডটাকে, প্রথম কথা কয়েকটা ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হবে। হেডটা ওভাল শেপ আকারে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো।
এই ওভাল শেপ হেডের ভিতরে আমরা বনি যে আউটলাইন আছে, আশপাশে যে প্যারাইটাল বোনস, ফ্রন্টাল, অক্সিপিটাল বোনস আছে, এই স্কাল্প বোনসগুলো ওয়েল ডিফাইন্ড হতে হবে, তাহলে বোনসগুলো সুন্দর দেখা যাবে। 3 নাম্বার পয়েন্ট হলো আপনি এই হেডের একদম মাঝখানে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র একটা চিকন হাইপারিকোজেনিক লাইন চলে যেতে দেখবেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফক্স সেরিব্রি। এবং আমরা মিড লাইনে ফক্স সেরিব্রির মাঝখানটা এখানটা খুব অস্পষ্টভাবে আসে, থার্ড ভেন্ট্রিকুলার রিজিয়নটাও দেখতে পাই, দরকার নেই, ফক্স সেরিব্রি দেখতে পাবো, সহজ কথায় শেষ করেন। ফক্স সেরিব্রির দুই পাশে দুইটা একদম মিড লাইনে হাইপো ইকোজেনিক এরিয়া আপনি দেখতে পাবেন, দিস ইজ অ্যাকচুয়ালি থ্যালামাস বা থ্যালামাই অফ দ্য বেবি। তাহলে কি কি জিনিস দেখলাম? ওভাল শেপের হেড, বনি আউটলাইন ওয়েল ডিফাইন্ড, মাঝখান দিক দিয়ে ফক্স সেরিব্রি চলে গেল এবং দুই পাশে দুইটা থ্যালামাস দেখা যাচ্ছে। এরকম যখন আপনি একটা ভিউ পাবেন, সেই ভিউ থেকে আপনি বিপিডির মেজারমেন্ট করতে পারবেন। সেটা কিভাবে? প্রথমে প্যারাইটাল বোনসে চলে আসেন, যেহেতু আমি বাই প্যারাইটাল ডায়ামিটার মাপবো, তাহলে ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলারলি এই দুইটা বোনস হলো প্যারাইটাল বোন। তাহলে আমরা প্যারাইটাল বোনের সবচেয়ে চওড়া বা সবচেয়ে ওয়াইড অংশটায় নজর দিই। সো এখানে সবচেয়ে ওয়াইড অংশ এটা, সবচেয়ে ওয়াইড অংশে আমরা মেজারমেন্ট করব। আপনি জানেন বডির সকল সলিড স্ট্রাকচার মেজারমেন্ট হয় আউটার টু আউটার, সকল লুমেনের মেজারমেন্ট আমরা ইনার টু ইনার করে থাকি। একমাত্র ব্যতিক্রম হলো বাইপ্যারাইটাল ডায়ামিটার, যেখানে আমরা মেজারমেন্ট করে থাকি আউটার টু ইনার। হ্যাঁ, আউটার টু ইনার কিরকম? আমরা ছবির উপরের সাইডে যে প্যারাইটাল বোন আছে এটার আউটার মার্জিন থেকে স্টার্ট করি, দেন একটা স্ট্রেট লাইন টেনে নিয়ে চলে এসে, আমার এই ছবিতে লাইন দেখা যাচ্ছে না, সো আমি পরের ছবিতে দেখবো। তো এই স্ট্রেট লাইনটা এনে অপোজিট প্যারাইটাল বোনের ইনার মার্জিনে এসে আমরা শেষ করি। তাহলে আউটার টু ইনার মাপ দিলাম। শর্ত কি? শর্ত হলো এই লাইনটা থ্যালামাসের উপর দিয়ে আসবে, এই লাইনটা এই যে ফক্স সেরিব্রি আছে তার পারপেন্ডিকুলার হবে। তাহলে ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলারলি থ্যালামাসের উপর দিয়ে আউটার টু ইনার যে লাইনটা আপনি টানছেন, দ্যাট উইল বি বিপিডি বা বাইপ্যারাইটাল ডায়ামিটার। কি কঠিন পড়া, কিচ্ছু মনে রাখতে হবে না, আপনি শুধু মনে রাখেন আউটার টু ইনার মাপ দিব, আমাদের ফক্স সেরিব্রি পারপেন্ডিকুলারলি মেজারমেন্ট করব। কিরকম? আমরা চলেন একটু ছবিতে দেখি। সো আমি এখানে একটা হেড বের করার চেষ্টা করছি, প্রপটাকে একটু টিল্টিং করছি, নাড়াচাড়া করছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি বিপিডি ভিউ, যেখানে বাইরের আমাদের বোনসগুলো দেখা যাচ্ছে, এই যে আমাদের ফক্স সেরিব্রি চলে যাচ্ছে, দুই পাশে হাইপোইকোজেনিক প্রজাপতির মতো, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য থ্যালামাস। হ্যাঁ, তাহলে এখানে আউটার থেকে ইনার পর্যন্ত আমরা একটা মেজারমেন্ট করার চেষ্টা করব। যদি আপনি এই মেজারমেন্টটা করে দেন, মেশিন একটা বিপিডি বাটন থাকবে, সেটাতে ক্লিক করে এই মাপ দিয়ে দিলে মেশিন আপনাকে এই জঘন্য চার্ট থেকে হিসাব নিকাশ করে বলে দিবে যে এই বাচ্চার বিপিডি অনুযায়ী তার জেস্টেশনাল এজ কত, ইডিটি কত। সো অযথা আপনাকে এটা মুখস্থ করার কোনো দরকার নেই, আপনার মেশিনে এটা প্রিসেট করা থাকে। তাহলে চলে আসেন আমরা কয়েকটা ছবিতে চেহারা দেখি মুখস্থ করার জন্য। সো আমরা এখানে ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলারলি আউটার টু ইনার একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বিপিডি। আপনারা অনেক সময় প্রশ্ন করেন কারণ আউটার টু ইনার করছি, কেন আউটার টু আউটার করবো না? আসলে আগে আমরা আউটার টু আউটারই করতাম, বর্তমানে আবার আমরা আউটার টু আউটারে ব্যাক করার প্ল্যানে আছি। সো ঝামেলা যেটা মধ্যবর্তী সময় আমাদের হয়েছে, আপনি পড়েছেন যে বোনসের পিছন থেকে পোস্টের অ্যাকুস্টিক শ্যাডো আসে। আমরা আজকে আপনাকে দেখাবো ঠেলায় পড়লে বোনসের পিছনে পোস্টার অ্যাকুস্টিক এনহ্যান্সমেন্টও আসতে পারে। সেটা কিরকম? আমরা দেখেন বাচ্চাকে দেখছি ফ্লুইড ইউজ করে, অ্যামনিওটিক ফ্লুইড ইউজ করে, আমরা বলেছি ব্লাডার ফিল আপ করছি না আমরা। সো অ্যামনিওটিক ফ্লুইড ইউজ করে দেখার কারণে আমরা সবসময় দেখি প্রেগনেন্সিতে পিছনের অংশগুলো, পোস্টেরিয়র সাইডগুলোতে প্রচুর এনহ্যান্সমেন্ট হয়। এই এনহ্যান্সমেন্টের কারণে অনেক সময় আমরা আসলে এই পোস্টেরিয়র বা সরি এই পাশে যে প্যারাইটাল বোনটা আছে, পোস্টেরিয়র সাইডে প্যারাইটাল বোনটা, এই প্যারাইটাল বোনটা অনেক সময় আমাদের কাছে থিক মনে হয়, অনেক মোটা মনে হয়। আমার এখানে একটু হাই এন্ড মেশিন বলে এখানে খুব বেশি একটা মনে হচ্ছে না। সো এই থিকেনিং এর কারণে অনেক সময় দেখা যায় যে দুর্বল মেশিনগুলো আছে, এগুলোতে আমাদের মেজারমেন্ট আউটার টু আউটার করলে ভুল হয়ে যায়, কারণ এই পিছনের প্যারাইটাল বোনটাই এই প্যারাইটাল বোনের সাথে কম্পেয়ার করে দেখেন, এটা একটু মোটা বা থিক বা চকচকা বেশি লাগছে, এটা এনহ্যান্সমেন্টের কারণে হচ্ছে। তাহলে এ কারণে দেখা যায় এখানে মাপঝোক আউটার টু আউটার দিলে আমাদের ভুল হওয়ার একটা ভয় থাকে। এজন্য এখনকার সব মেশিনে আমরা আউটার টু ইনার প্রিসেট করা আছে। হয়তো অদূর ভবিষ্যতে, যেহেতু এখন মেশিনগুলো অনেক ডেভেলপ করছে, আমার বাম সাইডের মেশিনেই আপনি এরকম কোনো প্রবলেম পাচ্ছেন না, পিছনে এনহ্যান্সমেন্ট বুঝতেও পারছেন না, সো এরা এখানে অপটিমাইজ করে ফেলতে পারে। সো এই কারণে এখন আবার আউটার টু আউটার হয়তো ব্যাক করবে সামনে। এনিওয়ে, তাহলে আমরা এখন পর্যন্ত জানবো ফক্স সেরিব্রির পারপেন্ডিকুলারলি আউটার টু ইনার যে মেজারমেন্ট আমরা করছি, দ্যাট উইল বি বিপিডি বা বাইপ্যারাইটাল ডায়ামিটার। আপনি মাপ দিবেন, মেশিন আপনাকে বাকি কথা বলে দিবে। বিপিডি আমাদেরকে 26 সপ্তাহ আগে ভালোই রেজাল্ট দেয়, 26 সপ্তাহ পর থেকে একটু ভুয়া রেজাল্ট দেওয়া শুরু করে। বিপিডি বের করতে গিয়ে আপনারা কিছু প্রবলেম ফেস করেন, তো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনায় আসবো, যেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে হেল্প করবে। নাম্বার 1, আপনি যদি ইউরিনারি ব্লাডার ফিল করে রাখেন, বাচ্চার হেডটা একটু চাপে পড়ে, হেড কম্প্রেশনের কারণে বিপিডির মেজারমেন্টটা ভুল আসে। সো এই জন্য ইউরিনারি ব্লাডার এমটি করে দেখার চেষ্টা করুন।
নেক্সট আপনি আরেকটা প্রবলেম ফেস করেন, অনেক সময় বিপিডিটা রাউন্ড শেপ আকারে বের করে নিয়ে আসেন। সো এরকম গোল করে যদি বের করেন এখান থেকে বিপিডি মাপা যাবে না, আপনাকে ওভাল শেপ করে তারপরে মাপতে হবে। এখন আপনি প্রশ্ন করে বসেন আমি গোল করে বের করেছি, ওভাল কিভাবে করব? উত্তর হলো ট্রান্সডিউসারটাকে রোটেট করে দেন, চাবির মতো ঘুরিয়ে দেন। কোন দিকে রোটেট করব জানি না, একদিকে রোটেট করেন দেখবেন ছবি নষ্ট হয়ে গিয়েছে, আরেক দিকে রোটেট করেন দেখবেন সুন্দর ওভাল হয়ে গিয়েছে। তাহলে আমরা গোল করে বের যদি হয়ে আসে তাহলে আমরা প্রপটাকে জাস্ট একটু রোটেট করে দিলে দেখবো সুন্দর ওভাল হয়ে হেডটা বের হয়ে আসবে, দেন আমরা বিপিডির মেজারমেন্ট করব। তাহলে রোটেশন করতে হবে। এখন বিপিডি আমাদেরকে আসলে 26 সপ্তাহ আগ পর্যন্ত ভালোই রেজাল্ট দেয়, 26 সপ্তাহ পরে কি জানি হয়ে যায় বিপিডির, আমরা আস্তে আস্তে দেখি ছবিটা নষ্ট হতে থাকে। 36 সপ্তাহ পরে বিপিডি একটা বড় বিরক্তিকর জিনিস হয়ে দাঁড়ায়, কারণ বাচ্চার হেডটা পেলভিক ব্রিমে নেমে চলে আসে। সো হেডটা দুই পাশ থেকে চাপ খায়, চাপ খাওয়ার কারণে দুইটা প্যারাইটাল বোনের মাঝখানে ডায়ামিটারটা ছোট হয়ে যায়, এই ডায়ামিটারটা ছোট হয়ে যায়। সো এই কারণে আমরা যখন 40 সপ্তাহে একদম ডেলিভারি টাইমে বিপিডি মাপ দেই, আপনি রিপোর্টগুলোতে দেখবেন বিপিডি বলতেছে 34 সপ্তাহ, এফএল বলতেছে 40 সপ্তাহ, এরকম একটা ডিফারেন্স চলে আসে। তাহলে আমরা এরকম সময় আসলে লেট প্রেগন্যান্সিতে বিপিডি কে একদমই ভরসা করতে চাই না। তাহলে এই সময় আমরা চলে আসি আমাদের পছন্দের একটা মেজারমেন্ট টুল, ফিমোরাল লেন্থ বা এফএল। ফিমোরাল লেন্থ বা এফএল বের করার জন্য আপনাকে বাচ্চার স্পাইন ট্রেস করতে হয়, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। স্পাইন এরকম রেলগাড়ির লাইনের মতো দেখা যায়, এটাকে আমরা রেলওয়ে সাইনও বলে থাকি। সো এই রেলগাড়ির লাইন স্পাইন ধরে আমরা মাথা থেকে আস্তে করে ইউরিনারি ব্লাডার পর্যন্ত চলে আসি, যেখানে ইউরিনারি ব্লাডার ক্রস করে আমরা প্রব একটু রোটেট করলে খুব সুন্দরভাবে ফিমারটা এরকম লম্বা হয়ে বের হয়ে আসে। সো এরকম থাইয়ের ভিতরে ফিমারটাকে লম্বা করে বের করে নিয়ে আসে আমরা ফিমারের আউটার টু আউটার, যেহেতু একটা সলিড এরিয়া, আউটার টু আউটার যদি একটা ডায়ামিটার টানি, দ্যাট উইল বি ফিমোরাল লেন্থ। আপনার মেশিনে এফএল একটা অপশন থাকবে, এই অপশনে ক্লিক করে জাস্ট আউটার টু আউটার যদি আপনি একটা ডায়ামিটার টেনে দেন, আপনার মেশিন আপনাকে বলে দিবে ফিমোরাল লেন্থ কত, জেস্টেশনাল এজ কত। সো আমরা এখানে বডি থেকে গিয়ে একটু প্রপটাকে নাড়াচাড়া করে ফিমার বোনসটা বের করার চেষ্টা করেছি। আমার এই ছবিটা অনেক স্পিডি হয়ে গিয়েছে, সো যে কারণে হয়তো আপনার কাছে সুন্দর লাগবে না। সো এনিওয়ে, সো আমি এখানে ফিমার যতবারই বের করার চেষ্টা করছি ততবারই অ্যাকচুয়ালি হারিয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ফিমার বোন। সো অনেক কসরত করে আপনাকে বের করতে হবে, যেটা আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল দেখার সময় দেখব। এনিওয়ে, আপনি যখন এই ফিমোরাল লেন্থ মাপবেন, আপনার মেশিন আপনাকে বলে দিবে জেস্টেশনাল এজ কত, ইডিটি কত। অ্যাজ ইউজুয়াল এই চার্ট আপনার মুখস্থ করার কোনো দরকার নাই। এখন এখান থেকে কিছু কথা, ফিমার নিয়ে আমার কিছু আলোচনা আছে। আমরা যখন দেখি যে আপনারা যখন প্র্যাকটিক্যাল ক্লাস হয়, আপনারা জেন্ডার ডিটারমিনেশনের পিছনে প্রচুর সময় দেওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন, জেন্ডার ডিটারমিনেশন ততক্ষণ পর্যন্ত আপনার হাতে আসবে না যতক্ষণ পর্যন্ত ফিমার হাতে না আসে। সো এই জন্য প্রেগনেন্সিতে যদি কোনো চোরা টেকনিক শিখতে চান, যেটা দ্বারা আপনি খুব দ্রুত প্রেগনেন্সি আয়ত্তে নিয়ে আসতে পারবেন, মনে রাখবেন সেটা হলো ফিমোরাল লেন্থ। এই জন্য প্র্যাকটিক্যাল করার সময় ফিমার বের করার পিছনে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট, আমরা ফিমার বের করতে গেলে বেশ কিছু প্রবলেম ফেস করি। আপনাদের বইগুলোতে দেখবেন লেখা আছে ডায়াফাইসিস, এপিফাইসিস নিয়ে কিছু জগা খিচুড়ি কথাবার্তা আছে, যেগুলা মাথায় যখন আমরা ঢুকানোর চেষ্টা করি আপনারা পুরো খিচুড়ি পাকিয়ে ফেলেন। সো এই কথাগুলো আমরা মাথায় আনবো না, আপনি ফিমারের আউটার টু আউটার মাপ দিবেন। আচ্ছা, এখন ফিমার নিয়ে আরো কিছু ঝামেলা হয়। আপনি যদি ফিমার বোনসটাকে এরকম যত ভার্টিক্যালি বের করবেন, যত অবলিক বা ভার্টিক্যাল হবে, মনে রাখবেন মেজারমেন্ট তত ভুল হবে। আপনি যত হরাইজন্টাল করে বের করতে পারবেন তত অ্যাকুরেট মেজারমেন্ট হবে। আদারওয়াইজ এরকম ভার্টিক্যাল বের করলে বা অবলিক হয়ে গেলে মাপটা ছোট আসে। এখন তাহলে নেক্সট প্রশ্ন, আমি এরকম অবলিক করে বের করেছি, আমি এরকম হরাইজন্টাল কিভাবে করিব? উত্তর হলো আপনি প্রপটাকে জাস্ট পেশেন্টের বডির উপর একটু নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দর চেঞ্জ হয়ে এই ভিউ চলে আসবে। সো এটা আপনি করতে গেলে পাবেন। অনেক বইতে বলা আছে 30 ডিগ্রির বেশি এরকম বাঁকা হলে মাপ নেওয়া যাবে না, এই সেই অত কঠিন করে আমাদের পড়া আসলে মনে থাকবে না। সো এই জন্য আমরা মনে রাখবো যত পারি হরাইজন্টাল করে আমরা দেখার চেষ্টা করব। নেক্সট, তাহলে আমরা ছবিতে চলে আসি এখানটায়। তাহলে আমি এখানে দুইটা ছবি দেখেছি, দুইটা ছবি খুব সুন্দর, আমার মেজারমেন্ট ঠিক ছিল, কিন্তু আমাকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে আমার এই ছবিটার তুলনায় এইটা বেশি অ্যাকুরেট। কেন? দুইটাই ঠিক আছে, বাট এইটা একটু বেশি হরাইজন্টাল হয়েছে। তাহলে যেটাই বেশি হরাইজন্টাল হবে সেটাই বেশি অ্যাকুরেট হবে, যত অবলিক হবে তত ইনঅ্যাকুরেট হতে থাকবে। তাহলে আপনি এই মাপঝোঁক দিলে আপনার মেশিন আপনাকে কথা বলে দিচ্ছে। এইবার দ্বিতীয় আরেকটা সমস্যা আসি, ফিমার বের করতে গেলে আপনি প্র্যাকটিস লাইফে এটা নিয়ে ঝামেলা ফেস করবেন। আমরা এখানে আরেকটা ছবিতে আমরা মাপ দিয়েছি, ফিমারের জাস্ট আউটার টু আউটার, আপার এন্ড টু লোয়ার এন্ড জাস্ট মাপ দিলে আমার মেশিন বাকি কথা আমাকে বলে দিয়েছে। সো প্রবলেম যেটা আমরা ফেস করব সেটা হলো 23 সপ্তাহ পর থেকে 23 উইকসের পর থেকে আমরা ফিমারের নেক ভিজুয়ালাইজ করতে পারি। ফিমারের যে নেকটা থাকে প্রজেক্টেড এরিয়া আকারে আমরা ফিমারের নেকটা দেখতে পারি। বলটা গেল কোথায়? বলটা জন্মের পরে ক্যালসিফাইড হয়, হ্যাঁ, সো এই জন্য ওইটা আমরা তখন দেখতে পাই না।
তাহলে ফিমারের যে নেকের পোর্শনটা আছে, এই ফিমারের নেকের পোর্শনটা আমরা দেখতে পাই একটা প্রজেক্টেড এরিয়া আকারে। এখন যখনই এই প্রজেক্টেড এরিয়া তৈরি হয়, আমাদের সনোলজিস্টরা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ আপনাকে শিখাবে এই প্রজেক্টেড এরিয়াতে আপনি কোনো মাপঝোপ করবেন না। আপনি কিভাবে মাপঝোপ করবেন, আপনি আপার এন্ড থেকে লোয়ার এন্ড পর্যন্ত একটা লাইন টেনে জাস্ট ফিমোরাল লেন্থ মেপে দেন, দ্যাট উইল বি এনাফ। আচ্ছা, ভালো কথা। আরেক ভাগ আপনাকে শিখাবে যে না, প্রজেক্টেড এরিয়া তো ফিমারেরই পার্ট, তাহলে তাকে কেন মেজারমেন্টে আনবো না। তাহলে তাদের থিওরি কি? তাদের থিওরি হলো যে কোনো প্রজেক্টেড এরিয়া আপনি মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট জাস্ট কানেক্ট করে দিবেন, তাহলে যে মাপটা হবে দ্যাট উইল বি দ্য ফিমোরাল লেন্থ। এখন আপনি কোনটা করবেন? দুইটা রিপোর্টের পক্ষেই শত শত যুক্তি আছে। এখন আপনি কোনটা করবেন এটা আপনার চয়েস, আপনি করে দেখেন আপনার কাছে কোনটা অ্যাকুরেট মনে হয়। আমরা আমাদের প্র্যাকটিস লাইফে দেখি এই আপার এন্ড টু লোয়ার এন্ড মাপ টানলে মাপটা সুন্দর ফিমারের উপর দিয়ে আসে ঠিকই, কিন্তু আপনি যদি এই মিড টু মিড কানেক্ট করেন, এই মেজারমেন্টটা আমাদের কেমন জানি বাঁকা হয়ে আসছে। বাট কেন জানি আমরা দেখি এই মিড টু মিড কানেক্ট করলে আমাদের মেজারমেন্টটা বেশি অ্যাকুরেট হয়। এই জন্য আমরা অনেকেই কিন্তু এই মিড টু মিড কানেক্ট পদ্ধতিটা ফলো করে থাকি। বাট আপনি কোনটা করবেন এটা টোটালি আপনার চয়েস, আপনি করে দেখেন আপনার কোনটা ভালো লাগে, কাউকে ফলো করার দরকার নাই, আপনি নিজের মতো একটা পছন্দ করবেন। তাহলে আমরা মিড টু মিড বা আপার এন্ড টু লোয়ার এন্ড যদি আমরা একটা লাইন টেনে যোগ করি, তাহলে দ্যাট উইল বি দ্য ফিমোরাল লেন্থ। ওকে, ফিমোরাল লেন্থ মাপলাম, বিপিডি মাপলাম, অনেক পড়া হয়ে গেল। এবার আসেন আমরা দুইটা মিলে একটা ছবি দেখি। সো আমরা এখানে বিপিডি মেপেছি, এফএল মেপেছি, দুইটা যদি একদম সেম চলে আসে দ্যাট উইল বি গুড, এক্সেলেন্ট রিপোর্ট। বাট অনেক সময় দেখবেন দুইটা একরকম হয় না। যেমন আমি এখানে বিপিডি মেপেছি, বিপিডি আমাকে বলছে এটা একটা 21 সপ্তাহ 5 দিন, এফএল বলছে 22 সপ্তাহ 4 দিন, এলোমেলো আছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা রিপোর্ট কিভাবে লিখবো? এখানে আমি আরেকটা ছবি দেখানোর চেষ্টা করেছি, এটা লেট প্রেগন্যান্সির দিকের ছবি, 39 সপ্তাহ প্লাস। এইরকম সময় বিপিডি জঘন্য আসে। সো আমরা এখানে এটা একটা বিপিডি মেপেছি, দেখেন এটা কোন ধরনের বিপিডি হয়েছে, বোনি আউটলাইন ভালো বোঝা যায় না, ফক্স সেরিব্রি বোঝা যায় না, থ্যালামাস বুঝি না। সো আমাদের মাপ দিতে হচ্ছে। বাট এখান থেকে যে বিপিডি পাই আমরা, এটা কখনোই অ্যাকুরেট হয় না। সো আমরা লেট প্রেগন্যান্সিতে ফিমারটাকে বেশি গুরুত্ব দিব, সেই অনুযায়ী রিপোর্ট ছাড়ার চেষ্টা করে থাকি। আমি এখানেও একটা বিপিডি মেপেছি 36 সপ্তাহ প্রেগন্যান্সি, যেখানে দেখেন হেডের ভিতরে আমি কিছুই দেখতে পাচ্ছি না, এরকম একটা সিচুয়েশন। সো এটা জাস্ট বাচ্চাটা সাইজে বড় হয়ে যাওয়ার কারণে এবং উপরে কোনো অ্যামনিওটিক ফ্লুইড না থাকার কারণে এরকম ছবি আসে। বাট স্টিল নাও এরকম পিকচারেও আমার ফিমার কিন্তু আমাকে সুন্দর একটা রিডিং দিতে পারে। সো এই জন্য লেট প্রেগনেন্সিতে ফিমারের দিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। চলেন এবার কিছু কমপ্লেক্স পড়াপড়ি। আপনি বিপিডি বের করেছেন, ফিমার বের করেছেন, এখন আমরা এই দুইটার মধ্যে কম্পারিজন করার চেষ্টা করব। বিপিডি আমাদেরকে বলছে 26 সপ্তাহ 4 দিনের প্রেগন্যান্সি, ফিমোরাল লেন্থ বলছে 26 সপ্তাহ 2 দিনের প্রেগন্যান্সি। আপনি রিপোর্ট কিভাবে লিখবেন? রিপোর্ট লেখার টেকনিক দুই রকম। আপনি যখন বিপিডি এবং এফএল এর ভিতরে লেস দেন 1 উইক ডিফারেন্স হবে, তখন আপনি চেষ্টা করবেন গড় করে রেজাল্ট ছাড়ার জন্য, অন এভারেজ একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি এই পেশেন্টের ক্ষেত্রে বলতে পারি এটা একটা 26 সপ্তাহ 4 আর 26 সপ্তাহ 2, তাহলে আমি বলতে পারি 26 সপ্তাহ 3 দিনের প্রেগন্যান্সি, এভাবে বলতে পারেন। অথবা অনেকে আমরা রেশিও করে দিতে পছন্দ করি, যে 26 থেকে 27 সপ্তাহের একটা প্রেগন্যান্সি। তাহলে যেটা আপনার পছন্দ সেভাবে আপনি লিখতে পারেন। এটা সাধারণত সেন্টার টু সেন্টার ভ্যারি করে। সো আপনি যে সেন্টারে কাজ করবেন ওইখানকার স্টাইল কিরকম সে অনুযায়ী আপনি লিখলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এবার চলে আসেন আরেকটু কমপ্লেক্স করি। বিপিডি এফএল এর ভিতর মোর দেন 1 উইক ডিফারেন্স। তাহলে বিপিডি বলছে আমাদেরকে 26 সপ্তাহ 4 দিন, এফএল বলছে আমাদেরকে 25 সপ্তাহ 2 দিন, মোর দেন 1 উইক। তাহলে এবার কি করব আমরা? তাহলে বিপিডি এফএল এর ভিতরে যদি মোর দেন 1 উইক ডিফারেন্স হয়, আপনাকে তো একটা ইডিটি লিখতে হয়। তাহলে এই ক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে আপনি একটু তাকিয়ে দেখেন কোন ছবিটা আপনি সুন্দর তুলেছেন, বিপিডি নাকি এফএল। যদি আপনি বিপিডি সুন্দর বের করেন বিপিডি অনুযায়ী রিপোর্ট দেন, এফএল সুন্দর বের হয়ে থাকলে এফএল অনুযায়ী রিপোর্ট দেন। আপনি বিপিডি এফএল দুটোই সুন্দর বের করেছেন, তাহলে আপনার কি হবে? আপনি গড় করে রেজাল্ট দেন, এভারেজ রেজাল্ট দেন, কোনো অসুবিধা নেই। যেমন আমি এখানে গড় দেখানোর চেষ্টা করছি, এটা 26 সপ্তাহ 0 দিনের প্রেগন্যান্সি। অথবা আপনি চাইলে অ্যাজ ইউজুয়াল রেশিও দিতে পারেন, যেটা একটা অ্যারাউন্ড 26 থেকে 27 সপ্তাহ রানিং প্রেগন্যান্সি। সো তাহলে আমাদের কথা হলো লেস দেন 1 উইক ডিফারেন্স হলে আমরা গড় করে ছাড়বো, মোর দেন 1 উইক হলে এভারেজ দিব, অথবা সবচেয়ে ভালো যেটা বের করেছি সেটা দিব। এখন এই যে গড় করে আমরা রেজাল্ট ছাড়ছি, এটা কতদিন পর্যন্ত অ্যালাউড? এটা লেস দেন 2 উইক পর্যন্ত অ্যালাউড। আপনি যদি বিপিডিএফএল এর ভিতরে লেস দেন 2 উইকস ডিফারেন্স পান, আপনি আপনার মতো ডিসিশন নেন, কোনো অসুবিধা নাই। তাহলে বিপিডিএফএল এর ভিতরে মোর দেন 2 উইকস ডিফারেন্স, এইবার কি করবেন? তাহলে বিপিডি বলছে 26 সপ্তাহ 4 দিন, এফএল বলছে 23 সপ্তাহ 2 দিন, দুইটার মধ্যে প্রায় 3 সপ্তাহের মতো ডিফারেন্স হয়ে গেছে। এখন কি করবেন? তাহলে এইবার আপনাকে একটা ডিসিশনে আসতে হবে, তো কারো পক্ষে রেজাল্ট দিতে হবে। তাহলে বিপিডিএফএল এর ভিতরে যদি মোর দেন 2 উইকস ডিফারেন্স হয়, আপনার প্রথম কাজ হবে ছবিগুলো আবার নেন,
আপনি রিপিট করেন, আপনি রিপিট করে দেখেন, বিপিডি আবার বের করেন, এফএল বের করেন, দেখেন যে দুইটার মধ্যে কোনো কাছাকাছি করতে পারছেন কিনা। যদি কাছাকাছি লেস দেন 2 ইঞ্চ ডিফারেন্স আনতে পারেন, আপনি গড় করে ছেড়ে দেন। আপনি কাছাকাছি আনতে পারেন নাই, তাহলে এবার আপনাকে ডিসিশন নিতে হবে বিপিডি ঠিক নাকি এফএল ঠিক। তাহলে আমরা কিভাবে ডিসিশন নিতে পারি? আচ্ছা, তার আগে কথা হলো, যদি কোনোটা খুব সুন্দর বের করেন, আরেকটা যদি কোনো রকমই ভালো বের না হয়, যেটা আমরা লেট প্রেগন্যান্সিতে ফেস করি, তাহলে যেটা সুন্দর বের করেছেন সেটা অনুযায়ী আপনি রিপোর্ট ছাড়তে পারেন। এখন আমি কোনোভাবেই কোনোটা সুন্দর বের করতে পারছি না, আমি 2-3 বার ট্রাই করলাম, বিপিডিএফএল কোনোভাবেই মিলছে না, তাহলে এইবার কি করব? আপনি জানেন যে আমরা যখন দুই পক্ষ মিলে ঝগড়াঝাটি করি, আমরা যখন মীমাংসা করতে না পারি, আমরা একজন তৃতীয় পক্ষকে ডাক দেই, যে এসে আমাদেরকে মীমাংসা করে দেয়। সো যখন আমরা বিপিডিএফএল এর ভিতরে কোনো মীমাংসা করতে পারবো না, তখন আমরা একজন তৃতীয় পক্ষকে ডাক দিব, যার নাম অ্যাবডোমিনাল সার্কামফারেন্স বা এসি। মনে রাখবেন, এসি থেকে যে জেস্টেশনাল এজ বের হয়, জীবনে কোনোদিন গুরুত্ব দিয়ে তাকিয়ে দেখবেন না। বাট কেন কথাটা বললাম সেটা প্র্যাকটিস লাইফে বুঝবেন। বাট যদি দেখেন বিপিডিএফএল এ ঝগড়া লেগেছে, দেখবেন এসি হয় বিপিডি না হলে এফএল, কারো না কারো পক্ষে চলে যাবে। অর্থাৎ এসির সাথে দেখবেন হয় বিপিডি মিলে যাচ্ছে না হলে এফএল মিলে যাচ্ছে। আমরা প্র্যাকটিস লাইফে দেখি বিপিডিএফএল মিলে, এসি কোনো দিন মিলে না। আমার বাচ্চার ক্ষেত্রে বিপিডিএফএল 40 সপ্তাহ প্লাস দেখাচ্ছিল, এসি দেখেছে 34 সপ্তাহ, এরকম ডিফারেন্স হয়। তো এই জন্য এসিকে আমরা কখনো গুরুত্ব দেই না। বাট যদি বিপিডিএফএল এর ঝগড়া লাগে, এসি দেখবেন সবচেয়ে ভালো রিপোর্ট দিবে, সে হয় বিপিডির সাথে মিলবে না হলে এফএল। তাহলে এসি যার সাথে মিলবে সে অনুযায়ী আমরা রিপোর্ট ছাড়ার চেষ্টা করব। তাহলে এবার চলে আসেন, তাহলে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স কি কাহিনী। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স বের করার জন্য আমরা বাচ্চার অ্যাবডোমেনে একটা ক্রস সেকশন বের করে নিয়ে আসি, একটা গোল করে কাট সেকশন। তাহলে এটা স্ক্যানিং টেকনিক প্র্যাকটিক্যালি দেখার বিষয়। সো অ্যাবডোমিনের একটা ক্রস সেকশন বের করে নিয়ে এসে এখানে আমরা কয়েকটা স্ট্রাকচার খুঁজি। কি কি স্ট্রাকচার? প্রথম কথা, ছবিটা রাউন্ড শেপ হতে হবে, এটা আবার ওভাল হলে চলবে না। রাউন্ড শেপ আকারে এই ছবিটা বের করে আমরা এখানে 3টা স্ট্রাকচার খুঁজবো। নাম্বার 1, একটা হাইপারিকোজেনিক স্ট্রাকচার দেখা যাবে যার পিছন থেকে শ্যাডো আসছে। এই যে হাইপারিকোজেনিক স্ট্রাকচারটা দেখা যায় যার পিছনে হালকা হালকা শ্যাডো দেখতে পাচ্ছি, দিস হাইপারিকোজেনিক স্ট্রাকচার ইজ দ্য স্পাইন অফ দ্য বেবি। তাহলে আমরা প্রথম স্ট্রাকচার স্পাইন দেখতে পাবো। স্পাইনের কাছাকাছি একটা অ্যানিকুইক সিস্টিক এরিয়া দেখতে পাবেন, দ্যাট উইল বি স্টমাক অফ দ্য বেবি। বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইড খায়, সো স্টমাক অ্যানিকুইক হবে। আচ্ছা, এবার নিজের কথা চিন্তা করেন, আপনার এক সাইডে যদি স্টমাক থাকে, অপোজিট সাইডে কোন অর্গানটা আছে? স্বাভাবিকভাবেই আমরা লিভারের কথা আসবো। তাহলে বাচ্চার এক সাইডে স্টমাক থাকলে অপোজিট সাইডে যে স্ট্রাকচারটা দেখতে পাবো, দ্যাট উইল বি দ্য লিভার। কিভাবে চিনলাম লিভার? ওই যে পড়েছিলাম লিভার ক্লাসে, যে লিভারের ভিতরে কি সব হেপাটিক ভেইনস, পোর্টাল ভেইনস থাকে, সেই স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাই। এই যে পোর্টাল ভেইন দেখা যাচ্ছে। তাহলে আমরা 3টা স্ট্রাকচার বললাম, স্পাইন, স্টমাক এবং লিভার। ছবিটা গোল করে বের হয়েছে। এরকম একটা ছবি থেকে আমরা যদি বাচ্চার স্কিনের আউটার টু আউটার একটা সার্কেল ড্র করে ফেলি, দ্যাট উইল বি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। কি কি ঝামেলা ফেস করলেন? 2টা। এক নাম্বার হলো স্কিন আবার কোত্থেকে আসলো। আচ্ছা, আমরা অ্যাবডোমেনের চারপাশে এই যে চিকন হাইপারিকোজেনিক লাইনটা দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যাকচুয়ালি স্কিন অফ দ্য বেবি। আপনি আমি যত ফর্সা, যত কালোই হই না কেন, আমাদের সবার স্কিন আলট্রাসোনোগ্রামে হাইপারিকোজেনিক। স্কিনের ক্ষেত্রে কোনো বৈষম্য আলট্রাসাউন্ড করে না। আচ্ছা, তাহলে এই স্কিনের আউটার টু আউটার আমাকে একটা সার্কেল ড্র করতে হবে। দ্বিতীয় সমস্যা কি? সার্কেল ড্র। সার্কেল ড্র তো জীবনে দেখি নাই। আচ্ছা, এখন আপনি আপনার মেশিনের উপরে এবার তাহলে আসেন। আমি গত ক্লাসে বলেছিলাম যে হার্ট রেট এবং মিন স্যাক ডায়ামিটার আপনার মেশিনে চেক করে নেবেন যে ওখানে সেটিং কিরকম আছে। ঠিক তেমনি আপনার অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আপনাদের মেশিনে কিরকম সেট আপ, সেটা আপনাকে একটু দেখে নিতে হবে আপনি যেখানে কাজ করতে যাবেন। আমাদের সিমুডে বেশ কয়েকটা মেশিনে বেশ কয়েক রকম আছে, যেটা স্টুডেন্টদের জন্য হেল্পফুল হয়। সো আমি যদি আমার মেশিনে এসি বাটনে চাপ দিই, আমাকে এরকম একটা সার্কেল ড্র করার অপশন দেয়। তাহলে এই সার্কেল ড্রয়িং টেকনিকটা আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখতে হবে। তা আপনি যদি বাচ্চার স্কিনের আউটার টু আউটার এই সার্কেলটা ড্র করে ফেলেন, আপনার মেশিন আপনাকে বলে দিবে এই বাচ্চার জেস্টেশনাল এজ কত, ইডিটি কত, পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ সে আপনাকে দিয়ে দিবে, সেটা হলো বাচ্চার ওয়েট কত। তাহলে ওয়েট বের করার টেকনিক হলো বিপিডিএফএল এর পরে যদি আপনি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স বের করেন, মেশিন আপনাকে ওয়েট বলে দিবে। তাহলে আমি এখানে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তাহলে এই যে পোর্টাল ভেইন ঢুকে যাচ্ছে, আপনাদের বইগুলোতে বলা আছে যে আম্বিলিকাল কর্ডের ইনসার্টিং পয়েন্ট দেখাতে হবে। আমি এত কঠিন করতে চাই না। বইতে অ্যাকচুয়াল আইডিয়াল পয়েন্ট যদি বলেন যে একটা পয়েন্ট বলেন, যেটা অ্যাকচুয়ালি এসিতে বলা আছে, সেটা হলো বাচ্চার অ্যাড্রেনাল গ্ল্যান্ড দেখা যেতে হবে। আপনি স্টমাকই খুঁজে বের করতে পারছেন না, অ্যাড্রেনাল গ্ল্যান্ড খুঁজবেন, আমি এইটা আপনার জন্য এত কমপ্লেক্স করতে চাই না। সো আপনি মনে রাখবেন, স্পাইন, স্টমাক, লিভার দেখতে পাবো, গোল করে বের করেছি, আউটার টু আউটার সার্কেল করে ফেললে দ্যাট উইল বি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স বা এসি। বাকি কোনো কঠিন করতে যাবেন না। সো তাহলে আমরা সুন্দর করে গোল করে বের করলাম। এই যে আমাদের লিভার দেখা যাচ্ছে, দিস ইজ গল ব্লাডার, এখানে গল ব্লাডার উকি দিচ্ছিল। ওকে, তাহলে আমাদের এই পাশে স্টমাক আছে, স্পাইন দেখেন শ্যাডো দিচ্ছে এই ছবিতে, বাচ্চার স্কিনের আউটার টু আউটার, এই যে স্কিন
আউটার টু আউটার আমরা সার্কেল ড্র করে এসি মেজার করব। তাহলে এসি মেজার করলে আপনার মেশিন আপনাকে জেস্টেশনাল এজ, ইডিটি প্লাস ওয়েট বলে দিবে। আপনারা অনেক সময় ওয়েট বের করার জন্য বহুত খাটাখাটনি করেন। প্রথমেই পেশেন্ট আসে ইমার্জেন্সিতে, তাড়াহুড়া করে আপনারা ওয়েট বের করার জন্য আগেই এসি মেপে ফেলে দেখেন বাচ্চার ওয়েট দেখায় মেশিন 8 কেজি 10 কেজি, এরকম কিছু প্রবলেমও আপনারা ফেস করেন। সো আমরা এখানে ওই একই কথা, আমরা জাস্ট আউটার টু আউটার সার্কেল ড্র করে এসি বের করেছি, আমরা এখানে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আপনারা অনেক সময় ম্যানুয়ালি মাপার কথা জিজ্ঞাসা করেন, এসি ম্যানুয়ালি মাপা সো ডিফিকাল্ট বলতে আসলে মাপা ডিফিকাল্ট না, এখান থেকে রেজাল্ট বের করা ডিফিকাল্ট। সো যে কোনো সার্কেল আমরা আসলে যেটা করেছি, এই যে বৃত্তটা এঁকেছি, এই বৃত্তের পরিধি কত সেটাই হলো সার্কামফারেন্স। হ্যাঁ, তাহলে পরিধি নির্ণয় করার জন্য আমাদের সেই বলবিদ্যার সেই সূত্র মেনটেন করতে হয়, অ্যান্ট্রোপোস্টো ট্রান্সভার্স ডায়ামিটার যোগ করে তার সাথে 1.57 গুণ করলে অ্যাকচুয়ালি আমাদের সার্কামফারেন্স বা পরিধি বের হয়। এখন আপনি না হয় মেপে মুপে এটা বের করলেন, কিন্তু এটা থেকে আপনি বাচ্চার ওয়েট বের করতে আসলে পারবেন না। কেন ওয়েট বের করতে পারবেন না? আমাদের মেশিন আসলে ওয়েট বের করার জন্য সূত্র অ্যাপ্লাই করে। কি সূত্র? আমরা বইয়ের ছবি কিছু দেখানোর চেষ্টা করেছি, বাম সাইডের ছবিটাতে দেখেন লগের সেই জঘন্য সব অঙ্ক করে আমার মেশিন কিন্তু আপনাকে ওয়েট জানায়। তাহলে আপনি এসি বের করলেও এই জঘন্য অঙ্ক নিশ্চয়ই আশা করি এই বুড়া বয়সে করতে যাবেন না। সো যে কারণে আমরা আসলে এটা টোটালি মেশিনের উপর ছেড়ে দেই। সো আমাদের কাজ হলো আপনি বিপিডিএফএল এসি বের করেন, মেশিন আপনাকে বাকি কথা বলে দিবে। এখন এখানে আপনারা ভুল যেটা করেন সেটা হলো আপনারা প্রথমেই এসি বের করে ওয়েট খোঁজার চেষ্টা করেন, এটা কখনো করবেন না। আগে বিপিডিএফএল বের করার চেষ্টা করবেন। তাহলে বিপিডিএফএল এর মান যেহেতু আমাদের মেশিন এখানে বসায়, আপনি যদি বিপিডিএফএল ছাড়া আপনি অঙ্ক করা শুরু করেন, দেখেন এফএল ছাড়া যদি অঙ্ক করেন এফএল কে এখানে 0 বসাবে। সো আলটিমেটলি রেজাল্ট কিন্তু এলোমেলো হয়ে যাবে। সো এই জন্য কখনো বিপিডিএফএল বাদ দিয়ে এসি আগে ধরবেন না, আগে বিপিডিএফএল শেষ করেন তারপরে এসি। এখান থেকে দেখেন চিন্তার একটা জিনিস আছে, লেট প্রেগনেন্সিতে আমার বিপিডির মেজারমেন্ট কিন্তু অ্যাকুরেট হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বিপিডির মাপ বসায় অঙ্ক করি তাহলে কিন্তু আমার রেজাল্ট অ্যাকুরেট হয় না। তাহলে আমাকে আইদার বিপিডি বাদ দিয়ে কিছু ক্যালকুলেশন চিন্তা করতে হবে, অথবা বিপিডি নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমার মেশিনের রেজাল্ট কিন্তু অ্যাকুরেট না। এজন্য আমাদের লেট প্রেগনেন্সিতে যে ওয়েটটা আসে এই ওয়েটটা অনেক সময় কিন্তু অ্যাকুরেট হয় না। সো এনিওয়ে আমরা যে ওয়েট বের করি, ওয়েট থেকে একটা পার্সেন্টাইলের চার্ট এখানে দেওয়া আছে। এই জঘন্য চার্ট আপনারা পেডিয়াট্রিক্সে যারা ক্যারিয়ার করছেন বা গাইনিঅপসে আপনারা এইগুলো ভালো পারেন। গাইনিঅপসের এফসিপিএস পরীক্ষায় আপনাদের এগুলো ওসপিতে আসে, জঘন্য জিনিস। আমরা এগুলো কিচ্ছু বুঝতে পারি না, আমরা কিচ্ছু পারি না। আমরা কি পারি? আমরা সোনোলজিস্টরা চোরা সূত্র অ্যাপ্লাই করি। আমরা মনে রাখি 30 উইকসে একটা বাচ্চার ওয়েট হবে 1 কেজি, 34 উইকসে একটা বাচ্চার ওয়েট হবে 2 কেজি, 40 উইকসে একটা বাচ্চার ওয়েট হবে 3 কেজি, প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস মাইনাস 500 গ্রাম। এইটা হলো আমাদের সোনোলজিস্টদের চোরা সূত্র। তাহলে 30 সপ্তাহ আমরা দেখি বাচ্চার ওয়েট 1 কেজি হয়েছে, ওকে ফাইন, ভালো আছে। 34 সপ্তাহ 2 কেজি, ফাইন। 40 সপ্তাহ 3 কেজি, ওকে ভালো আছে। এই হলো আমাদের দেখার জিনিস। দেন আমরা আমাদের ক্লিনিশিয়ানরা আরো খুঁচিয়ে নাচিয়ে দেখবেন এইসব চার্ট ফলো করে, বাট এটা আমরা সাধারণত অ্যাভয়েড করি। এনিওয়ে, ওয়েট কম পাচ্ছেন একটা বাচ্চা, ঠাস করে রিপোর্টে আইইউজিআর লিখে দিবেন না। আইইউজিআর একটা কমপ্লেক্স ব্যাপার। আইইউজিআর এর একটা সাইন হলো বাচ্চার ওয়েট কম, বাট ওয়েট কম মানেই এটা আইইউজিআর না। আপনি আইইউজিআর এর ভিতরে সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, স্মল ফর জেস্টেশনাল এজ, অনেক কথা আছে। সো এইগুলো আসলে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কালার ডপলার আলট্রাসাউন্ড ইউজ করি। সো আইইউজিআর যদি সাসপেক্টেড হয় সেক্ষেত্রে আপনার রিপোর্টের নিচে অ্যাডভাইস হবে অবস্টেট্রিক ডপলার টু এক্সক্লুড আইইউজিআর। কখনো ট্রেডিশনাল আলট্রাসাউন্ডে আইইউজিআর কনফার্ম করবেন না, ঠিক আছে? আপনি সাসপেক্ট করবেন, সো আপনি বোল্ড হরফে ওয়েটটা লিখে দেন, রিপোর্টের নিচে অ্যাডভাইস রাখেন অবস্টেট্রিক ডপলার টু এক্সক্লুড আইইউজিআর। ওকে, এখন আমরা বলেছি যে আমাদের বিপিডি লেট প্রেগনেন্সিতে একটু ঝামেলা করে। সো এই জন্য আমরা ওয়েট বের করার জন্য অনেক মেশিনে দেখা যায় বিপিডির সূত্রটা ফলো করে না, মেশিনে প্রি ইনস্টল করা থাকে, বিপিডি বাদ দিয়ে তারা হেড সার্কামফারেন্স দিয়ে অনেক সময় ওয়েট বের করে। সো এই জন্য আপনি পেরিফেরিতে কাজ করতে যাবেন, অনেক ধরনের চাইনিজ মেশিনে কাজ করতে, অনেক মেশিনে দেখবেন বিপিডিএফএল এসি বের করার পর ওয়েট আসছে না। তো সেসব ক্ষেত্রে আপনারা যেহেতু প্রবলেম ফেস করেন বলে কমপ্লেন দেন, আমরা এখানে আরেকটা মেজারমেন্ট সেজন্য পড়ানোর চেষ্টা করছি, সেটা হলো হেড সার্কামফারেন্স। সো অনেক মেশিনে এই হেড সার্কামফারেন্স না দিলে ওয়েট আসবে না, বারবার বলছি। হেড সার্কামফারেন্স জিনিসটা কি, কঠিন কিছুই না। আপনি যে বিপিডির ভিউটা বের করেছিলেন সেই ভিউতেই আপনি এসির মতো একটা সার্কেল ড্র করেন, সার্কেল হবে না, এটা ওভাল হয়ে যাবে। সো এইবার কিন্তু মাপঝোক আউটার টু আউটার। তাহলে আউটার টু আউটার যদি আপনি একটা সার্কেল বা জাস্ট একটা ওভাল শেপ সার্কেল ড্র করে ফেলেন, তাহলে যে আউটার টু আউটার যে মাপটা দিলেন আমার মেশিন সেটাকে হেড সার্কামফারেন্স বা এই পরিধিটাকে সে ক্যালকুলেশন করে বাচ্চার জেস্টেশনাল এজ বের করবে।
সো এইচসি আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্স রাখে না ট্রেডিশনাল প্রেগন্যান্সি প্রোফাইল আল্ট্রাসাউন্ডে। মনে রাখবেন দুইটা ক্ষেত্রে আমরা সাধারণত কমনলি ইউজ করে থাকি। নাম্বার ওয়ান হলো আমরা জেস্টেশনাল ওয়েটটা, অ্যাকচুয়ালি এস্টিমেটেড ফিটাল ওয়েটটা অ্যাকুরেট বের করার জন্য অনেক মেশিনে হেড সার্কামফারেন্স আমরা ইউজ করি। দ্বিতীয়ত আরেকটা ইম্পর্টেন্স হলো যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছেন বা সিমুড অ্যালুমনাইয়ের স্টুডেন্ট আছেন, সো আমরা অ্যানোমালি স্ক্যান করার সময় আমরা বা আইইউজিআর এক্সক্লুড করার সময় আমরা বিভিন্ন রেশিও করে থাকি, হেড সার্কামফারেন্স বাই অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, হেড সার্কামফারেন্স বাই বিপিডি, বিভিন্ন রেশিও করি। সো এই রেশিওগুলোর ক্ষেত্রে আমরা এই হেড সার্কামফারেন্সের মাপ আমাদের প্রয়োজন পড়ে, যে মাথার তুলনায় বডিটা বড় কিনা এটা, ঠিক আছে। সো ট্রেডিশনালি আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মাপতে হবে না। সো যারা চাইনিজ বিভিন্ন মেশিনে কাজ করবেন অনেক সময় এই জিনিস আপনাদের হাত দিতে হবে, সো জেনে রাখা ভালো। তাহলে হেড বের করে জাস্ট হেডের আউটার টু আউটার এই ড্রয়িংটা করলেই আপনি এইচসি জাস্ট লাইক এসি আপনাকে মাপ দিতে হবে, মেশিন আপনাকে জেস্টেশনাল এজ বলে দিবে। সো আপনি এখন কোনটা কখন মাপ দিবেন, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো আপনি শুরু থেকেই অর্থাৎ সেই 13, 14, 15 সপ্তাহ থেকে সবগুলো মেজারমেন্ট করবেন, বিপিডিএফএল, এসি, এইচসি সব মাপ দিবেন। কিন্তু বিষয় হলো আপনার এই মাপগুলা এত আর্লিতে আসলে অ্যাকুরেট হয় না। এসির কথাই যদি আসি, এসি অ্যাকুরেট রেজাল্ট দেয় আপনাকে 30 উইকসের পর থেকে। তাহলে আপনি কেন 20 সপ্তাহে মাপবেন? এটা হলো আপনি প্র্যাকটিস রাখার জন্য। আপনি সবগুলা পেশেন্টে যখন স্মুথলি এই সবগুলা মেজারমেন্ট করার অভ্যাস করবেন, এতে সুবিধাটা হলো আপনার হাত চলমান থাকবে। সো আপনার 30 সপ্তাহ 40 সপ্তাহ যত প্রেগনেন্সি আসে আপনি খুব গুছিয়ে এইগুলা সবগুলা মেজারমেন্ট করতে পারবেন, ঠিক আছে। সো আমার পার্সোনাল ওপিনিয়ন সবগুলা মেজারমেন্ট করবেন। এখানে আমরা চলে আসি, তাহলে আমরা সবগুলোকে এক করে আমরা এবার ছবি একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে আমি এই ছবি থেকে বিপিডি একই সাথে এইচসি মেপে ফেলেছি, আমি ফিউরাল লেন্থ মেপেছি। সো আমার রেজাল্ট যা আসছে সেখান থেকে আমার অ্যাকুরেসি মোর হবে, যত মেজারমেন্ট করবেন তত অ্যাকুরেসি বাড়বে। এছাড়া আরো অনেক কিছু মেজারমেন্ট করতে পারেন, যেমন আমি এখানে একটা হিউমেরাসের মাপ দিয়েছি, হিউমেরাল লেন্থ, জাস্ট লাইক দ্যাট। আপনার মেশিনে টিবিএল মাপ থাকলে টিবিএল মেজারমেন্ট করেন, কোনো অসুবিধা নাই। বাট ইউজুয়াল কমন গুলাই আমরা সাধারণত করে থাকি। যারা অ্যানোমালি স্ক্যান করেন তারা সাধারণত এইরকম হাতি ঘোড়া সব মেজারমেন্ট করার চেষ্টা করেন। সো আমরা হেডের রিজনে এসে বিপিডি মেপেছিলাম, হেড সার্কামফারেন্স মেপেছিলাম। আপনি চাইলে সামনে থেকে পিছনে অক্সিপিটো ফ্রন্টাল ডায়ামিটারও মাপতে পারেন, কোনো অসুবিধা নাই। অনেক অনেক মেজারমেন্ট টুলস আছে, যত মাপবেন তত রিপোর্ট অ্যাকুরেট হবে। এখানে আমরা হিউমেরাস মেপেছি। হিউমেরাস নাকি ফিমার কিভাবে চিনবো আপনারা কোশ্চেন করেন, এটা আমরা স্ক্যানিং টেকনিক দেখলে আপনাদের জন্য সহজ হবে, কারণ আমরা স্পাইন ট্রেস করে ইউরিনারি ব্লাডারে আসি, তারপরে যায় ফিমার খুঁজি। সো ব্লাডারের লেভেলে কখনোই হিউমেরাস থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এই যে টোটাল এতক্ষণ ধরে তামাশা করলাম, এই সব তামাশার পরে আমাদের মেশিনে একটা রিপোর্ট তৈরি হয় আসলে। সো আপনি যদি মেশিনের রিপোর্ট বা ওয়ার্কশিট অপশনে চাপ দেন, তাহলে চাপ দিলে এই টোটাল ডাটাটা আপনি দেখতে পাবেন, এতক্ষণ ধরে আপনি কি কাজ কাম করেছেন। সো এখানে আমি একটা সেরকমই দেখানোর চেষ্টা করেছি। আমার মেশিন এখানে হিজিবিজি ওয়েট থেকে শুরু করে সকল মেজারমেন্টের ডাটা কিন্তু সেভ করে রাখে। সো আপনি চাইলে এটাও পেশেন্টকে একটা কপি প্রিন্ট করে দিতে পারেন, অনেক ক্লিনিশিয়ানরা এটা পছন্দ করে, অথবা এটা জাস্ট আপনার ডাটাগুলো কালেক্ট করার জন্য, এক চোখে দেখার জন্য, বা অনেক মেশিনে ওয়েট সরাসরি দেখে না, সেক্ষেত্রে ওয়েট খুঁজে বের করার জন্য আপনার এই রিপোর্ট অপশনটা কাজে দিতে পারে। বাট দিস ইজ নট দ্য ফাইনাল রিপোর্ট, আপনাকে কিন্তু আলাদাভাবে রিপোর্ট প্রিন্ট করে দিতে হবে, ঠিক আছে। সো এইরকম একটা রিপোর্ট অপশন আছে, আপনি যে মেশিনে কাজ করেন সেই মেশিনে চেক করে দেখবেন। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়েছি তা দিয়ে আপনার 100% কাজ হয়ে গিয়েছে, আপনার পেশেন্টের 1% কাজও হয় নাই। তাহলে চলে আসেন এইবার আমাদের মেইন প্রিন্সিপাল, মেইন পড়ায় জেন্ডার ডিটারমিনেশন। জেন্ডার ডিটারমিনেশন করব কি করব না, ঠিক না বেঠিক, এই নিয়ে আপনারা অনলাইন মিডিয়াতে মারামারি করে শেষ হয়ে যান। অ্যাকচুয়ালি আপনাকে জানতে হবে জেন্ডার ডিটারমিনেশনের এগেইনস্টে বাংলাদেশে কোনো অফিসিয়াল ল নাই। আমাদের কিছুদিন আগে সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া একটা তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার এলাকায় কোনো জেন্ডার ডিটারমিনেশন করে যাবে না, দিস ইজ লোকাল অথরিটি। বাট এক্স্যাক্টলি আমাদের কোনো ল নাই যেটা আপনাকে প্রোটেক্ট করতে পারবে যে না আমি জেন্ডার ডিটারমিনেশন করবো না, রোগী ধরে মাইর দিলে রোগীকে ধরে উল্টা আমরা ক্লেম করতে পারবো, সেরকম কোনো ফ্যাসিলিটি দেওয়ার মতো আমার কিন্তু ল নাই। সো এই কারণে আনফরচুনেটলি হাইকোর্টের রিট অমুক তমুক অনেক আছে, বাট এক্স্যাক্ট কোনো ল আমাদের নাই। সো আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু অফিসিয়ালি ল আছে। ইন্ডিয়াতে আপনি যদি কোনো আল্ট্রাসাউন্ড করেন, প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড, আপনাকে কিন্তু রিপোর্টের নিচে বন্ড সই দিতে হয় যে আমি ইশারা ইঙ্গিতে কোনোভাবে পেশেন্টকে জেন্ডার এক্সপোজ করি নাই। যদি আপনি জেন্ডার এক্সপোজ করেন এটা বুঝে যায়, তাহলে কিন্তু আপনার একদম রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যায়। সো এরা কিন্তু অনেক সিরিয়াস, কারণ তাদের দেশগুলোতে জেন্ডারের কারণে অ্যাবর্শনের রেট অনেক হাই, বাট আমাদের দেশে জেন্ডারের কারণে অ্যাবর্শনের রেট কিন্তু খুবই লো। আমাদের দেশে অ্যাবর্শনের মেইন কারণ হলো ভাল লাগতেছে না তাই অ্যাবর্শন, বাচ্চা ছোট অ্যাবর্শন, ভুল করে হয়েছে অ্যাবর্শন, ঠিক আছে। সো এই জন্য আমাদের ওই জেন্ডার পর্যন্ত আসলে খুব কম যায়।
আমাদের যেটা হয় যে জেন্ডারের কারণে আপনার আগে কয়েকটা মেয়ে বাচ্চা হয়েছে, এবার আরেকটা মেয়ে বাচ্চা, যে কারণে ফিমেলকে টর্চার ফেস করতে হয়, এই জাতীয় কিছু আছে। বাট এক্স্যাক্ট ওই জন্য ধরে অ্যাবর্শন করা এটা কিন্তু এখনো নাই। তাহলে এই রিলেটেড অনেক কথা আছে, আমরা ওগুলাতে একটু আলোচনা আসবো, কারণ এটাতে আপনারা প্র্যাকটিস লাইফে প্রবলেম ফেস করেন। বিশেষ করে আমার সিমুড অ্যালুমনাইয়ের অনেক ডক্টর আছেন যারা এই সমস্যাগুলো ফেস করেন। সো তার আগে আমরা একটু জেনে নিই যে কিভাবে আমরা জেন্ডার ডিটারমিনেশন করব। জেন্ডার ডিটারমিনেশন করার জন্য মূল প্রিন্সিপাল ফিমার। আমরা ফিমার কোথায় থাকে? থাইতে। সো থাইয়ের ভিতরে আমরা যে ফিমার দেখতে পাই, থাইটা মূলত এরকম একটা ভি শেপ সেকশন করে, ভি এর মতো একটা সেকশন করে আসে। এর ভিতরে আসলে আমরা এখানে ফিমার বোনসগুলো দেখতে পাই অস্পষ্ট। এনিওয়ে, সো আপনি এই ফিমার বা ভি শেপ সেকশন থাইয়ের বের করে এখানে আপনি দুইটা জায়গায় নজর দিবেন। নাম্বার ওয়ান, এই যে দুইটা থাই, এটা একটা থাই, এটা একটা থাই, এই যে ফিমার বোনস, তাহলে দুই থাইয়ের যে জাংশনাল পয়েন্ট আছে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই অ্যাঙ্গেলটার দিকে আমরা নজর দিই। দ্বিতীয়ত হলো অ্যাঙ্গেলের পিছনে যে এরিয়াটা আছে এটা হলো পেরিনিয়াম অফ দ্য বেবি, আমরা এই পেরিনিয়ামের দিকে নজর দিই। তাহলে অ্যাঙ্গেল দেখবো, পেরিনিয়াম দেখবো, কি পাবো? চলে আসেন মেল বেবি। ছেলে বাচ্চার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা বোঝা যায় না, বরং এই অ্যাঙ্গেলের ভিতরে কে জানি কচ্ছপের মাথার মতো একটা মাথা বের করে বসে থাকে, এটাকে আমরা এর জন্য মজা করে নাম দেই টার্টল সাইন। কিরকম? তাহলে এই কচ্ছপের মাথাটা হলো পেনিস অফ দ্য বেবি। তাহলে দেখি আমরা ছবিতে, এখানে আমরা দুইটা থাই বের করেছি, দিস ইজ দ্য ফিমার বোনস। এনিওয়ে, দুইটা থাইয়ের এখানে কোনো অ্যাঙ্গেল, আগের ছবিতে অ্যাঙ্গেল দেখেছিলাম, তো এখানে কোনো অ্যাঙ্গেল ফরমেশন হচ্ছে না, বরং এখানে কে জানি একটা কচ্ছপের মাথার মতো মাথা বের করে আছে, দিস ইজ অ্যাকচুয়ালি পেনিস অফ দ্য বেবি। সো দিস ইজ আ মেল ফিটাস। খুবই সহজ কাজ, চলেন একটু রিয়েল টাইমে দেখি। সো আমরা এখানে ফিমার বের করছিলাম, সো এখানে এই যে আমাদের কচ্ছপ বের হয়ে আসছে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পেনিস অফ দ্য বেবি। ঠিক আছে, এই যে কচ্ছপ। তাহলে খুব সহজ পেনিস চিনা। এখন চলে আসেন ফিমেল বেবিতে, আমরা কি পাবো? ফিমেল বেবিতে তো কোনো কচ্ছপ টচ্ছপ নাই, তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন অ্যাঙ্গেলটা খুব সুন্দর বোঝা যাবে। এখন অ্যাঙ্গেলের পিছনে চলে আসেন পেরিনিয়াম রিজনে। আপনার মনে আছে কিনা আমি ইউটেরাস ক্লাসে বলেছিলাম যে একজন ফিমেল পেশেন্ট মায়ের পেটে থাকা অবস্থা থেকে শুরু করে আপ টু ডেথ ভ্যাজেনাল ক্যানেল আমরা তিনটা হাইপারিকোজেনিক লাইন আকারে ভিজুয়ালাইজ করতে পারি, যার বাইরের দুইটা হলো ভ্যাজাইনার ওয়াল, মাঝখানের প্রমিনেন্ট লাইনটা হলো লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ভ্যাজাইনাল ক্যাভিটি। তাহলে তিনটা লাইন আকারে আপনি ভ্যাজাইনা অ্যাকচুয়ালি চেনার চেষ্টা করবেন। তাহলে আমরা পেরিনিয়াম রিজিয়নে ফিমেল বেবিদের ক্ষেত্রে এই ভ্যাজাইনা দেখতে পাবো, তিনটা ইকোজেনিক লাইন দেখতে পাবো। এই তিনটা ইকোজেনিক লাইন দেখতে অনেকটা খাওয়ার স্যান্ডউইচের মতো বলে সোনোলজিস্টের নাম দিয়েছেন স্যান্ডউইচ সাইন। আগেকার দিনে ক্লাসের লাস্ট বেঞ্চের স্টুডেন্টরা আল্ট্রাসাউন্ড লাইনে আসতো, সো তারা এরকম বিভিন্ন খাবার দাবার আবিষ্কার করে গিয়েছে। আল্ট্রাসাউন্ডে অরেঞ্জ, লেমন, ব্যানানা, স্যান্ডউইচ, বিভিন্ন কিছু আছে। সো এনিওয়ে, আমরা যদি বাম সাইডের ছবিটাতে আসি, এটা একটা থাই, এটা একটা থাই, দুই থাই জাংশনাল পয়েন্ট, এখানটায় যদি চোখ বড় বড় করে নজর দেন, এটা হলো মাঝখানের হাইপারিকোজেনিক লাইনটা, পাশে এইটা একটা হাইপারিকোজেনিক লাইন, এই পাশে অস্পষ্ট আরেকটা হাইপারিকোজেনিক লাইন। সো একটা, দুইটা, তিনটা ইকোজেনিক লাইনের কম্বিনেশন, দিস ইজ অ্যাকচুয়ালি ভ্যাজাইনা, সো দিস ইজ আ ফিমেল বেবি। তাহলে খুব সহজ, টার্টল সাইন দেখলে মেল, স্যান্ডউইচ সাইন দেখলে ফিমেল। চলেন রিয়েল টাইমে দেখি। সো এই যে থাইয়ের মাঝখানে এই যে দেখেন ইকোজেনিক লাইনগুলো আপনি সুন্দর দেখতে পাচ্ছেন। তাহলে এতই যদি সহজ হয় আমরা ভুল কেন করি? এটা তো খুবই সহজ কাজ আমার কাছে দেখে মনে হচ্ছে। আচ্ছা, আনফরচুনেট সত্য কথা হলো আপনি মাত্র 10% ক্ষেত্রে এরকম ছবি দেখতে পাবেন। বাকি 90% কেস আপনার কাছে কি ছবি নিয়ে আসবে? বাকি 90% ক্ষেত্রে আপনি দেখবেন এই যে এরকম কি সুন্দর তিনটা হাইপারিকোজেনিক লাইন দেখা যাচ্ছে, আপনি খুশি হয়ে বলতে যাবেন এটা একটা ফিমেল বেবি, বাট আপনি দেখতে পাবেন হঠাৎ করে সেই অ্যাঙ্গেলের ভিতরে, এই যে আমরা তিনটা ইকোজেনিক লাইন দেখতে পাচ্ছি, বাট হঠাৎ করে দেখতে পাবো সেই অ্যাঙ্গেলের ভিতরে কি জানি একটা মাথা ঢুকিয়ে আবার বসে আছে। এখন প্রশ্ন হলো এটা কি একই সাথে ভ্যাজাইনা পেনিস দুটা নিয়েই বসে আছে কিনা? তাহলে 90% ছবি আসবে এইরকম প্যাটার্ন নিয়ে। এখন এখানেই ভুল হয়ে যায়, দেখা যাচ্ছে এক পার্টি খালি এতটুক দেখে আমরা ফিমেল বেবি বলে দিচ্ছি, আরেক পার্টি এতটুক দেখে আমরা মেল বেবি বলে দিচ্ছি। তাহলে ঘটনাটা আসলে কি হচ্ছে? তাহলে এইবার আসেন আমরা আগে জেনে নেই যে আসলে ঘটনাটা কি হচ্ছে। যদি এটা একটা মেল বেবি হয় তাহলে এই সামনের প্রজেক্টেড এরিয়াটা ডেফিনেটলি এটা একটা পিনাইল রিজিয়ন হবে, বাট পিছনে যে তিনটা ইকোজেনিক লাইন হচ্ছে এটা কি? আচ্ছা, আপনি জানেন পেনিসের নিচে স্ক্রোটাম থাকে, স্ক্রোটামে স্কিন আলট্রাসোনোগ্রামে হাইপারিকোজেনিক, স্ক্রোটামের ভিতরে একটা সেপ্টাম থাকে সেটাও হাইপারিকোজেনিক। তাহলে দেখেন একটা, দুইটা, তিনটা হাইপারিকোজেনিক এরিয়া চলে আসছে। তাহলে এই যে পিছনে তিনটা হাইপারিকোজেনিক লাইন দেখা গিয়েছিল, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি স্ক্রোটাম অফ দ্য বেবি, মেকিং ইউ কনফিউজড। তাহলে মহা বিরক্তিকর বিষয়। আমি এখানে একটু ছবিতে দেখানোর চেষ্টা করি একটা পেশেন্টের। সো দেখেন এখানে আমি খুব সুন্দরভাবে টার্টল সাইন দেখে ফেলেছি, সেম পেশেন্টের দেখেন
3টা ইকোজেনিক লাইন, স্পষ্ট ভ্যাজাইনাল ক্যানেল দেখা যাচ্ছে। মহা ঝামেলা। তাহলে ঘটনাটা কি হয়ে গেল? রিয়েল টাইমে একটু দেখি এই সেই ছবি। সো এই যে পেনিস, এবং এখানেই দেখেন এই যে আমার যে স্ক্রোটামের রিজন আসছে সেটা এখানটা ইকোজেনিক কিছু লাইন আকারে এই জায়গাটা কনফিউশন করছে। তাহলে এইরকম কনফিউশন আপনি হর হামেশা ফেস করবেন। চলেন ফিমেল বেবিতে তাহলে কি হয়? ফিমেল বেবিতে তো এক্সট্রা কোনো পোর্শন নাই, তাহলে তাদের আবার ঝামেলা কেন হচ্ছে? আচ্ছা, ঝামেলাটা হচ্ছে আমরা দেখি বাচ্চার আম্বিলিকাল কর্ড খুব সুন্দরভাবে এখানে এসে ফোল্ডেড হয়ে বসে থাকে, দেখতে পেনিসের মতো মনে হয়। তাহলে বাচ্চার আম্বিলিকাল কর্ড আপনাকে বোকা বানাচ্ছে, তাহলে মহা ঝামেলা। তাহলে সেটা কিরকম? আমি যদি এখানে ছবিতে দেখি 3টা ইকোজেনিক লাইন, স্পষ্ট ভ্যাজাইনাল ক্যানেল, সামনে পেনিসও দেখা যাচ্ছে। ঘটনাটা কি? সামনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যাকচুয়ালি আম্বিলিকাল কর্ড। আমরা একটু তাহলে রিয়েল টাইমে একটু চোখ বুলাই নেই, দেখি কি ধোকাটা দেয়। এই যে আম্বিলিকাল কর্ড দেখতে পেনিসের মতো সামনে এসে পড়ে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ভ্যাজাইনাল ক্যানেল, আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে। তাহলে এই জন্য আমি যখন স্ক্যান করব তাহলে আমাকে আলটিমেট সমাধানে আসতে হবে যে না, আসলে আমি ওই স্ক্রোটাম দেখছি না বা আম্বিলিকাল কর্ড দেখছি না, আমি জানতে চাই যে না শিওরলি এটা একটা মেল অথবা ফিমেল বেবি। তাহলে চলে আসেন 90% ক্ষেত্রে আমরা কিভাবে 100% কনফার্ম বানাতে পারি। তাহলে এটা করার জন্য আমরা একটা চোরা টেকনিক করে থাকি, সেটা হলো আপনি প্রপ ধরে ফিমার বের করেছেন, তাই তো? ফিমার বের করে আপনি ওই ভি শেপ সেকশন হ্যান ত্যান দেখেছেন। তাহলে আমরা প্রপটা ট্রান্সডিউসারটা যেভাবে পেশেন্টের বডির উপরে ধরে আছি সেভাবেই ধরে থাকবো, কোনো রোটেশন টিল্টিং কিচ্ছু করব না। বাচ্চার অ্যাবডোমেন যেদিকে আছে, যেদিকে গেলে বাচ্চার অ্যাবডোমেন পাওয়া যায়, ঠিক তার অপোজিট সাইডে প্রপটাকে একটু সরিয়ে নিয়ে আসে, আপনার ডায়াগনোসিস বের হয়ে যায়। কি কাহিনী? ডান সাইডের ছবিটার দিকে নজর দেন। সো আমি এখানটায় প্রপ ধরে বসে আছি, আমি এখানে ফিমারের একটা কাট, এরকম কাট দেখতে পাচ্ছি। আমি জাস্ট প্রপটাকে একটু ঠেলা দিয়ে, এদিকে বডি আছে, বডির দিকে যাব না, অপোজিট সাইডে একটু ঠেলা দিয়ে জাস্ট প্রপটাকে সরিয়ে দেয়। এটা প্র্যাকটিক্যালি দেখলে খুব সহজ হবে আপনার কাছে। জাস্ট বডি থেকে একটু যদি দূরে সরে আসি, খুব সুন্দরভাবে আমার সামনে এটা স্ক্রোটাম না লেবিয়া না কি আছে সব চলে আসবে। কি কাজ করছি আসলে? আমরা আসলে এতক্ষণ যেটা করেছিলাম, আমরা একটা থাই বরাবর কাট সেকশন নিয়েছিলাম। কাট সেকশন নিলে সেখানে পেরিনিয়াম, অ্যাঙ্গেল, হ্যান ত্যান অনেক কিছু এরকম একটা ভিউ পেয়েছিলাম। এখন আমরা যেটা করছি, এই থাইয়ের লেভেল থেকে একটু নিচে নেমে চলে আসছি। সো থাই থেকে যদি একটু নিচে নেমে আসেন, চিন্তা করে দেখেন এটা যদি মেল বেবি হয়, পেনিসের নিচে স্ক্রোটাম থাকে, সো স্ক্রোটামের রিজিয়ন বরাবর আপনি একটা কাট সেকশন পেয়ে যাবেন। আচ্ছা, এটা যদি একটা ফিমেল বেবি হয় তাহলে কি হবে? আপনি থাই থেকে যদি একটু নিচে নামেন, বাবুর লেবিয়া মেজোরার রিজিয়ন গুলো খুব সুন্দর দেখা যাবে। তাহলে আইদার লেবিয়া অথবা স্ক্রোটাম আমরা এখন খুব সুন্দর বুঝতে পারবো। তাহলে কিরকম কি হলো চলেন একটু দেখি। তাহলে আমি যদি মেল বেবি পাই, আমি জাস্ট মনে রাখবো আপাতত ফিমার বের করে বডি থেকে দূরে সরে যাব। তাহলে বাচ্চার বডি থেকে যদি দূরে সরে যায় তাহলে এরকম একটা সেকশন বের হয়ে চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন আইদার এই 5টা ছবির মধ্যে কোনো একটা ছবি আপনার সামনে এটা চলে আসবে। হয় আমরা একটা গোল টু করে স্ক্রোটাম দেখতে পাবো, অথবা তার ভিতরে সেপ্টামও দেখতে পাবো, অথবা দুই পাশে 2টা হাইপার ইকোজেনিক টেস্টিসও অনেক সময় ভিজুয়ালাইজ করে ফেলতে পারবো। ইভেন অনেক সময় সামনে কচ্ছপের মাথার মতো পেনিসটাও ভিজুয়ালাইজ করতে পারি। সো এই ছবিগুলো যে কোনো একটা ছবি নিয়ে আপনার সামনে আসবেই। আপনার যদি কনফিউশন হয় হাতে ড্র করে ফেলবেন, করে দেখবেন কোনটার সাথে মিলে। আমার বাম সাইডের ছবিটা যদি আপনি ড্র করে ফেলেন, দেখেন স্পষ্টভাবে সেম এই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি স্ক্রোটাম, সামনের এই পয়েন্টেরটা পেনিস, এই যে ছোট্ট করে টেস্টিস দেখা যায়। আপনারা অনলাইন মিডিয়াতে মারামারি করেন টেস্টিস কি জন্মের পরে ডিসেন্ট হয় না আগে ডিসেন্ট হয়। সো আমি এখানে স্পষ্টভাবে জন্মের আগেই দেখতে পাচ্ছি। এনিওয়ে, সো আমি ফিমার থেকে দূরে সরে আসছি, সো আমার থাইগুলা দূরে সরে গেছে, ফাঁকা এরিয়ার ভিতরে স্ক্রোটাম দেখা যায়। ছবিতে চলে আসেন। সো এই যে ফিমার বডি থেকে জাস্ট দূরে সরে গেলে স্ক্রোটাম, পেনিস, কিচ্ছু না, আমি খালি প্রপটাকে এরকম এরকম নাড়াচাড়া করছি, আপনি সব ভুলে যান। ফিমার বের করে জাস্ট প্রপটাকে এরকম নাড়াচাড়া করেন, দেখেন খুব সুন্দরভাবে স্ক্রোটাম এবং পেনিস চলে আসবে। বলছি খুব সহজে, জিনিসটা সহজ আপনার কাছে তখনই হবে যখন আপনি প্রপটা ধরলেন, চাবির মতো ঘোরান দিলেন আর ফিমার বের হয়ে আসলো। সো এই জন্য ফিমার যতক্ষণ না হাতে আসছে এই স্ক্রোটাম পেনিস আপনার হাতে আসবে না। ওকে, চলে আসেন ফিমেল বেবি। ফিমেল বেবিটা আমরা যদি বাচ্চার ফিমার থেকে দূরে চলে যাই তাহলে থাইগুলা দূরে সরে গেল, ফাঁকা স্পেসের ভিতরে আপনি এই কয়টা ছবির যে কোনো একটা খুঁজে পাবেন। আপনি দেখতে পাবেন 2টা হাইপারিকোজেনিক লেবিয়া দেখা যাচ্ছে, অনেক সময় লেবিয়ার ভিতরে হাইপারিকোজেনিক লাইন আকারে আপনি ভ্যাজাইনাও দেখতে পাবেন। সো 2টা ছবি অলমোস্ট সেম। এছাড়া অনেক সময় 3টা হাইপারিকোজেনিক লাইনের যে আমাদের ভ্যাজাইনা আছে এটা অনেক সময় আরো সুন্দরভাবে দেখা যাবে। তাহলে বাম সাইডের ছবিটাতে চলে আসেন, আমি জাস্ট এই ছবিটার মতোই দেখানোর চেষ্টা করেছি। সো এই যে স্পঞ্জের মতো হাইপারিকোজেনিক দেখা যাচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লেবিয়া, এবং মাঝখানে অস্পষ্টভাবে আমাদের ভ্যাজাইনাল লাইনিংটাও দেখা যাচ্ছে। আশেপাশে থাইটাই দূরে সরে গিয়েছে যে কারণে আমরা খুব সুন্দরভাবে ফাঁকা স্পেস এটা দেখতে পাচ্ছি।
আদৌ কি বুঝতে পারবেন? চলেন একটু ছবিতে দেখি। সো আমি এই যে ফিমার বের করেছি, দেন ঠেলা দিয়ে দূরে সরিয়ে সুন্দরভাবে এই যে ভ্যাজাইনার লাইনিং, একটু ছবিটাকে আমি ফ্রিজ করে নেই তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো এই যে ভ্যাজাইনাল লাইনিংটা দেখা যাচ্ছে, 3টা ইকোজেনিক লাইনও হালকা হালকা বোঝা যাচ্ছে, এবং এই যে হাইপার ইকোজেনিক একটা এরিয়া, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লেবিয়া অফ দ্য বেবি। তাহলে আমরা লেবিয়াও দেখতে পাচ্ছি দুই পাশে এবং জাস্ট ফিমার। তাহলে জাস্ট খালি প্রপটাকে এরকম এরকম নাড়াচাড়া করলেই চলে আসবে। বারবার বলছি চোরা টেকনিক হলো ফিমার ভালো করে বের করতে হবে, আদারওয়াইজ হাতে আসতে চাবে না। আরেকটা ছবিতে দেখি, যেহেতু লেবিয়া কঠিন, সো আমি এখানে থাই থেকে দূরে সরে গেলাম। সো এই যে খুব সুন্দরভাবে 3টা ইকোজেনিক লাইনের ভ্যাজাইনাল রিজিয়নটা বের হয়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে ফিমার বডি থেকে দূরে সুন্দর করে ভ্যাজাইনা। তাহলে জিনিসটা খুবই সহজ যখন আপনি ফিমারকে আয়ত্ত করতে পারছেন। বারবার বলছি ফিমারকে আয়ত্ত করতে হবে। এখন তাহলে আমরা কয়েকটা ছবি একটু দেখে নেই, দেন আমরা একটু গুরু গম্ভীর কথায় আসবো। সো আমি এখানে লেবিয়ার একটা পিকচার দেখানোর চেষ্টা করেছি আপনাকে। তাহলে একটা দুইটা হাইপার ইকোজেনিক লেবিয়া, মাঝখানে ভ্যাজাইনাল ক্যানাল। খেয়াল করে দেখেন দুইটা লেবিয়ার মাঝখানে অ্যানিকোই গ্যাপ থাকে, বাট আমরা যখন স্ক্রোটাম দেখি স্ক্রোটামের ভিতরে কোনো গ্যাপ থাকে না। স্ক্রোটাম অনেকটা গোল বলের মতো দেখা যায়। এই যে মাঝখানে সেপ্টাম, সামনে ছোট্ট করে গোলটু করে পেনিসের মাথাটাও দেখা যাচ্ছে। সো কি জিনিস বুঝতে পারি না, তাহলে চিন্তা করি এই যে একটা গোল বলের মতো দেখা যাচ্ছে, এই যে একটা টেস্টিস, এটা আরেকটা টেস্টিস, এই যে পেনাইল পার্ট বের হয়ে আসছে। প্রথম ছবিতে প্রথম দিন দেখতে যত কঠিন, প্র্যাকটিস লাইফে অত কঠিন হবে না। আপনি দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে যাবে, আপনি প্রপটাকে টান দিয়ে চলে আসলে আপনি ভিতরে টেস্টিস স্ক্রোটাম কি আছে না আছে সব বুঝে ফেলতে পারবেন। ওকে, এখানে আরেকটা ছবিতে আমরা আসি। তাহলে কি দেখা যাচ্ছে, মাঝখানে একটা প্রজেক্ট হাইপার ইকোজেনিক লাইন, দুই পাশে দুইটা হাইপার ইকোজেনিক থিক এরিয়া, দিজ আর দা লেবিয়া, মাঝখানে ভ্যাজাইনাল ক্যানাল। এখানে যদি চলে আসি কি জিনিস আমি বুঝতে পারি না, তাহলে এটা একটা লেবিয়া, এটা একটা লেবিয়া, মাঝখানে ভ্যাজাইনাল লাইনে, মাঝখানে কিন্তু গ্যাপ আছে। এটা দেখে আমরা লেবিয়া ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এটাও তো দেখতে লেবিয়ার মতো, কেন এটা লেবিয়া না? প্রথম কথা হলো এর মাঝখানে কোনো গ্যাপ নাই। দ্বিতীয় কথা হলো এটা গোল বলের মতো, মাঝখানে এই যে টেস্টিস দেখা যাচ্ছে। সো এখানে আমরা পেনাল পার্টটা ভালো দেখতে পাচ্ছি না, জাস্ট স্ক্রোটামের পার্টটা দেখতে পাচ্ছি। অনেক সময় স্ক্রোটামে পেশেন্টরা হাইড্রোসিল নিয়ে আসে, সেই সময় আপনি এখানে ফ্লুইড কালেকশন দেখতে পারেন। 3D 4D আল্ট্রাসাউন্ড আমাদেরকে এই জেন্ডার ডিটারমিনেশনের জন্য অনেক বেশি হেল্প করে থাকে। আপনার হাতে 3D আল্ট্রাসাউন্ড থাকলে অনেক চমৎকার বের করতে পারবেন। সো আমি দুটো ছবি দেখাবো। এখানে আমি একটা ছবিতে এটা কোন ফিটাস যদি জিজ্ঞাসা করি, আশা করি এমন কেউ নাই যে ভুল করবে। সো দুইটা থাইয়ের সেই ভি সেকশন, এখানে এসে 3D বাটনে চাপ দিলেই খুব সুন্দর বের হয়ে আসে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ক্রোটাম অ্যান্ড দিস ইজ দ্য পেনিস। আমরা আসলে শুধুমাত্র যে এখানে স্ক্রোটাম পেনিস দেখার জন্য 3D বের করি, আসলে তা না। স্ক্রোটাম পেনিসের পরে পিছনে গিয়ে আমরা অ্যানাল রিজিয়ন বা অ্যানাল অরিফিসের রিজিয়নটাও কিন্তু 3D তে অনেক সময় বুঝতে পারি। ওকে, ফিমেল বেবি হলে তাহলে সেই ক্ষেত্রে দেখতে কি রকম হবে? আমরা থাইয়ের এই যে কাট সেকশন বের করেছি এবং এই যে ফোলা অংশটা, দিস ইজ অ্যাকচুয়ালি লেবিয়া, মাঝখানে ক্লেফট অংশটাও কিন্তু দেখা যাচ্ছে, এবং এখানে দিস ইজ দ্য অ্যানাল রিজিয়ন। সো তাহলে অনেক কিছু আমরা পড়লাম। এবার আমরা জেন্ডার ডিটারমিনেশনের ছোট ছোট কয়েকটা কথা বলবো যেটা আপনার প্র্যাকটিস লাইফে কাজে দিবেন। নাম্বার 1, জেন্ডার ডিটারমিনেশন আমরা কখন করতে পারি? অ্যাকচুয়াল কথা হলো 16 সপ্তাহ আগে আপনি যত জেন্ডার ডিটারমিনেশন করবেন তার 50% ভুল। কেন? ওই যে আপনি এমব্রায়োলজিতে কি সব মুলেরিয়ান ডাক্টের কাহিনীগুলো পড়েছিলেন, এই কাহিনীগুলো হয় 16 সপ্তাহে। 16 সপ্তাহ আগে মনে রাখবেন সব বাচ্চাই মেয়ে। 16 সপ্তাহ পরে আমাদের মুলেরিয়ান ডাক্টের ঘটনাগুলো ঘটার কারণে কেউ আমরা ছেলে হই, কেউ মেয়ে থেকে যায়। ওকে, তাহলে আমরা 16 উইকস এর পরে আমরা মেল ফিমেল বলবো, কারণ 16 সপ্তাহ আগে ক্লাইটোরিস এবং পেনিস দুইটা সেম সাইজের হয়, স্ক্রোটাম এবং লেবিয়া দুইটা দেখতে হুবহু সেম হয়। সো এই জন্য কখনো 16 সপ্তাহ আগে ছেলে মেয়ে বলবেন না। আচ্ছা, কারণ ওইটা হয়ই না। 16 সপ্তাহ পর থেকে আমরা জেন্ডার ডিটারমিনেশন প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলতে পারি। তো সেসব ক্ষেত্রে আমরা সাধারণত ডায়াগনোসিস করতে পারি বা বলতে পারি, বাট পেশেন্টকে আমরা ইনফর্ম করি না। কেন? আপনি জানেন আমাদের দেশের অবস্টেটিক্যাল পেশেন্টগুলো একটু নেগলেক্টেড থাকে। আপনি যদি 16 সপ্তাহে বলে দেন ছেলে মেয়ে, ওই রোগী ডেলিভারির আগের দিন পর্যন্ত আসবে না। তাহলে আমরা চাই অন্তত ছেলে মেয়ে জানার জন্য রোগীটা যেন একবার হাসপাতালে আসার সুযোগ পায়। সো এই জন্য আমরা পেশেন্ট যদি এই সময় জিজ্ঞাসা করে, আমরা বলি ধরো মা এই সময় কি এগুলো তৈরি হয়েছে, 2 মাস পরে আসেন, ছেলে মেয়ে সুন্দর করে বলে দিব। তাহলে আমরা এই সময় অ্যাভয়েড করে যাই। আপনার জেন্ডার ডিটারমিনেশন জন্য সবচেয়ে বেস্ট টাইম হলো 20 থেকে 30 উইকস। আপনি দেখবেন 6 মাস, 7 মাস, 8 মাস চলে, এই জাতীয় কথা যখনই একটা রোগী বলবে আপনি নিশ্চিত থাকেন সে জেন্ডার জানার জন্য এসেছে। সো 20 থেকে 30 উইকসে প্রচুর ফ্লুইড থাকে, বাচ্চা খুব সুন্দর নড়াচড়া করে, আমরা ভিউগুলো সুন্দর দেখতে পাই। সো এই জন্য 20 থেকে 30 বেস্ট টাইম। 30 উইকসের পর থেকে জেন্ডার ডিটারমিনেশন একটু কঠিন হয়ে যায়, বিশেষ করে 36 সপ্তাহ পরে আমরা কখনো জেন্ডার ডিটারমিনেশন করতে চাই না। কেন? আপনি 36 সপ্তাহের একটা পেশেন্ট আসছে, আপনি বললেন ছেলে বাচ্চা, রোগীর যা খুশি ইন্ডিকেশন থাকুক সিজারিয়ান সেকশন করতে চলে যাবে।
আপনি বললেন মেয়ে বাচ্চা, পেশেন্টের যা খুশি ইন্ডিকেশন হোক বাড়ি চলে যাবে, নর্মাল ডেলিভারি ট্রাই করবে। বাংলাদেশের জেন্ডার ডিটারমিনেশনের প্রবলেম আসলে এটা, আপনার ট্রিটমেন্ট এলোমেলো হয়ে যায়, আদারওয়াইজ কোনো ঝামেলা না। আচ্ছা, এখন তাহলে এটা সোশ্যাল আসলে প্রবলেম, এটা আসলে মেডিকেল প্রবলেম না। সো আপনি সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ান, ক্লাস 1 থেকে এই জিনিস বুঝান, আপনার সবকিছুই ঠিক হয়ে যাবে। তাহলে এবারে আসি দ্বিতীয় ঝামেলা, আপনি জেন্ডার ডিটারমিনেশন করতে গিয়ে বিপদ ফেস করছেন, আপনি বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে কি হবে? কেন বুঝতে পারছেন না? আমি এতক্ষণ ধরে যত সুন্দর ছবি দেখিয়েছি আপনাকে, সবগুলা ছবিতে বাচ্চার থাই আসলে অ্যাডাক্টেড অবস্থায় ছিল। দেখেন, এটা একটা নি জয়েন্ট, এটা একটা নি জয়েন্ট, দুইটা নি জয়েন্টের মাঝখানে গ্যাপ, অর্থাৎ বাচ্চা অ্যাডাক্টেড থাই নিয়ে বসে, অ্যাবডাক্টেড থাই নিয়ে বসে আছে। এখন সে যদি দুইটাকে অ্যাডাক্টেড করে দেয়, দুইটা নি জয়েন্টকে এক করে দেয়, আপনার সাধ্য নাই ভিতরে কি আছে বোঝা। তাহলে পজিশনিং একটা বিষয়। অ্যামনিওটিক ফ্লুইড আশপাশে অনেক ছিল, যদি অ্যামনিওটিক ফ্লুইড না থাকে, অলিগোহাইড্রামনিয়াস থাকে, আপনি ভালো বুঝতে পারবেন না। তাহলে রোগী তো এইসব কথা শুনতে চাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমাদের দেশের পেশেন্টরা দেখবেন আপনার কাছে একজন সবসময় একটা মাতব্বর গোছের মহিলা নিয়ে আসে, যে মামি, চাচি, শাশুড়ি, ভাবি, ননদ, এই 5 প্রকার প্রাণীর কোনো একটা হয়। সো রোগী দেখবেন যাকে নিয়ে আসছে সে ঢুকেই আপনাকে বলবে, স্যার বাচ্চা ভালো আছে কিনা দেখেন। মনে রাখবেন, মেয়ে বাচ্চা কখনো ভালো হয় না। তো ভালো আছে কিনা দেখেন কথার মানে হলো ছেলে বাচ্চা কিনা দেখেন, কথার মানে বুঝতে হবে। তাহলে এই লোককে কোনোদিনও কন্ট্রোল করা সম্ভব নয়, ডিস্টার্ব করবে, ইরিটেট করবে। সো আপনি একে প্রথমেই থামায় দেন, আপনি বলেন আমি 10 মিনিট ধরে বাচ্চা দেখব, তারপরে বাচ্চা ভালো মন্দ কি আছে আমি সব বলবো। এখন শুরু করলেন, শুরু করে আপনি ছেলে মেয়ে বুঝতে পারছেন না, এবার কি করবেন? আপনি বলেন ছেলে না মেয়ে বুঝতে তো পারছি না, কি যে হবে। রোগীর লোক পুরো ঝাঁপায় পড়বে আপনার উপরে। সো এই জন্য কখনো কনফিডেন্স হারাবেন না, রোগী আপনার কনফিডেন্স দেখবে। সো আপনি কনফিডেন্টলি বলেন, আরে একটু ভুরু কুচকে কিছুক্ষণ আল্ট্রাসাউন্ড করেন, কারণ রোগী দেখবেন আপনার চোখের দিকে খেয়াল করে, সে আপনি কিরকম টেন্স চেহারা সেটা মনিটর করার চেষ্টা করে। কারণ আপনি যদি একটু ভুরু কুচকান, রোগী ওখানে শেষ, যে আল্লাহ আমার বাচ্চা শেষ। আপনি হাসি দিলে সে দেখবেন লাফালাফি শুরু করে দিচ্ছে, এরকম। সো এই জন্য আপনি রোগীকে কাউন্সিলিং করার চেষ্টা করেন, আপনি ভুরু কুচকে কিছুক্ষণ আল্ট্রাসাউন্ড করেন, করে রোগীর দিকে তাকিয়ে বলেন যে মা, আমি তো যত্ন সহকারে অনেকক্ষণ ধরে আপনার বাচ্চা দেখলাম, বাচ্চার তো সবকিছুই ঠিক আছে, কিন্তু বাচ্চা এমন ভাবে পা ভাঁজ করে রেখেছে যে আমি অনেক চেষ্টা করেও সে ছেলে না মেয়ে ওই জায়গাগুলো দেখা যাচ্ছে না। এখন আমি যদি একটু জোরে চাপ দিয়ে দেখার চেষ্টা করি, এতে আবার বাচ্চার ক্ষতি হওয়ার ভয় আছে, ডাক্তার হিসেবে আমি তো বাচ্চার ক্ষতি করতে পারি না। সো যখন এই কথা বলেছেন, দেখবেন রোগী আপনার পক্ষে চলে আসবে, কোনো মাই বাচ্চার ক্ষতি চায় না। সো দেখবেন সে বলবে আল্লাহ যা দেয় ভালো, হ্যান ত্যান আধ্যাত্মিক কথা শুরু করবে। কিন্তু ওই যে পিছনে যে মাতব্বর মহিলাটা আছে, সে দেখবেন তারপরও বলছে যে স্যার একটু চাপ দিয়ে দেখেন, ছেলে না মেয়ে দেখা তো দরকার, কারণ ও তো এসেছে রোগীকে টর্চার করার জন্য, তার তো আর কোনো মোটিভ নাই, ঠিক আছে? সো এই ভালো খারাপ দিয়ে তার কোনো কাজ নাই, সে জানতে চায় ছেলে নাকি টর্চার। সো তাহলে আমরা ওই লোককে কন্ট্রোলে আনা সম্ভব না। সো এই জন্য কনফিডেন্স আপনাকে হেল্প করবে। সো আপনি ছেলে মেয়ে বুঝতে পারছেন না, কাচুমাচু করবেন না, ছেলে না মেয়ে এই সেই, আপনি কনফিডেন্টলি বলেন এই বাচ্চা ছেলে নামে বোঝা যাবে না, আর আমি যদি বুঝতে না পারি এই এলাকায় কে বা বুঝতে পারবে। সো রোগীর লোক আপনার পটায়নাতে চলে আসবে, আদারওয়াইজ সে আরেক জায়গায় যে আরেকজনকে ডিস্টার্ব করবে, দরকার কি? আপনি ছেলে মেয়ে বুঝতে পারছেন না, আপনি ঠাস করে রোগীর সাময়িক খুশির জন্য ছেলে বাচ্চা বলবেন না। বিশেষ করে দেখা যায় যে আপনার পেশেন্টের আগে 5টা মেয়ে বাচ্চা আছে, এখনো দেখতে পাচ্ছেন মেয়ে, ভাবলেন আপনি মেয়ে বললে তো রোগীরে টর্চার করে মেরেই ফেলবে, তাহলে ছেলে বলে দেই। এই কাজ ভুলেও করবেন না, পুরো সিস্টেম এলোমেলো হয়ে যাবে। কেন? আপনি মেয়ে বাচ্চা সাময়িক খুশির জন্য ছেলে বাচ্চা বলেছেন, রোগী খুব খুশি, সবাই খুব খুশি, বাচ্চা ডেলিভারি হলো, মেয়ে বাচ্চা বের হলো, ডাক্তার সাহেব মেয়ে বাচ্চা দিয়ে কংগ্রাচুলেশন জানালো, ডাক্তারকে বললো এটা আমার বাচ্চা না, এটা নিয়ে যান, ছেলেটা ফেরত দেন। এইবার কিন্তু লেগে গেল ঝামেলা। এখন হয় ডাক্তার মায়ের খাবে, অথবা ডাক্তার যদি খুব শক্তিশালী হয় তাহলে সে ম্যানেজ করে ফেলবে, কিন্তু ওই রোগী সারা জীবন জানবে যে বাচ্চাটা, মেয়ে বাচ্চাটা আপনি তাকে দিয়েছেন সেটা তার বাচ্চা না, এটা অন্য কারো বাচ্চা তাকে দেওয়া হয়েছে। সো একটা মেয়ে বাচ্চার সারা জীবন আপনি ধ্বংস করে ফেলবেন। সো এই জন্য কখনো ভুল করে ছেলে মেয়ে বলবেন না। আপনি যদি বুঝতে না পারেন অ্যাভয়েড করবেন, বাট কখনো ভুল বলবেন না, পুরো সিস্টেম এলোমেলো হয়ে যাবে। আপনার পেশেন্টের আগে 7টা মেয়ে বাচ্চা আছে, এবার আরেকটা মেয়ে, আপনি খুশির সাথে বলে দিবেন না মা আপনার আরেকটা মেয়ে হবে, আপনি কথাটা এড়িয়ে যান, এই বাচ্চা ছেলে মেয়ে বোঝা যাবে না, অ্যাভয়েড করেন। 36 সপ্তাহ পর এসেছে, আপনি ছেলে মেয়ে বলছেন না, ক্লিনিক কর্তৃপক্ষ আপনাকে ঝামেলা করবে যে স্যার আপনি ছেলে মেয়ে বলেন না, এই সময় রোগীরা তো বিরক্ত হয়। আপনি বলেন আরে মেয়ে বাচ্চা যদি আমি বলে দিই তাহলে কি সিজার করবে, তাই তো পেশেন্টদেরকে বলি না। ক্লিনিক দেখবে স্যার কত ভালো, আমাদের কথা কত চিন্তা করে, ক্লিনিক আপনাকে ব্যাক সাপোর্ট দেবে। আপনি পেশেন্টকে ডিল করছেন, আপনি একটা ছেলে বাচ্চা পেয়েছেন আল্ট্রাসাউন্ড করে, খুশির সাথে তাল মিলিয়ে বলে দিবেন না ছেলে বাচ্চা, কখনো বেডে অবস্থায় ছেলে মেয়ে বলবেন না। পেশেন্ট উঠে চলে যাবে, তারপরে ছেলে মেয়ে বলেন, যে সে যা রিয়াকশন করবে সেটা বাইরে গিয়ে করুক, আপনার বেডের সামনে যেন না করে। আমাদের এক জুনিয়র কলিগ, সে ছেলে বাচ্চা পেয়ে, আমি জানি না সে ভিডিও দেখছে কিনা, সো সে ছেলে বাচ্চা পেয়ে খুব খুশির সাথে এক পেশেন্টকে বলে দিয়েছিল যে মা কংগ্রেচুলেশন আপনার তো ছেলে হবে অমুক তমুক।
সেই রোগীর তার আগে একটা ছেলে বাচ্চা ছিল, তার অনেক দিনের স্বপ্ন একটা মেয়ে হবে, সেই জন্য 10 বছর পরে পেশেন্ট প্রেগনেন্ট হয়েছে। এখন যখনই তাকে ছেলে বাচ্চা বলা হয়েছে, পেশেন্টের একটু মন টন খারাপ, তাকে সান্ত্বনা দেওয়া হলো এনিওয়ে। কিছুক্ষণ পরে দেখা গেল রোগীর মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সো বিপি মিজার করা হলো, পেশেন্টের বিপি আমার এখনো মনে আছে, বিপি চলে আসছে 60/20-তে। পেশেন্ট শকে চলে গিয়েছে। সো আপনার বেডে শোয়া অবস্থায় রোগী যদি শকে চলে যায়, ওই এলাকা থেকে আপনাকে পিটিয়ে বের করবে। তাহলে কখনো বেডে শোয়া অবস্থায় ছেলে মেয়ে বলবেন না, রোগী উঠে যাক, তারপরে বলেন বাইরে গিয়ে যা খুশি হালকা করে। ওকে, তাহলে যেসব ক্ষেত্রে ছেলে মেয়ে বলতেই হচ্ছে, সেসব ক্ষেত্রে এছাড়া কিন্তু উপায় নেই। আমি বারবার বলছি, আমি যে সেন্টারে কাজ করি, আমাকে ছেলে মেয়ে না বলে আমি পার পেতে পারি, আমাকে বলার প্রয়োজনই পড়ে না। কিন্তু আপনি যে সেন্টারে কাজ করবেন, হয়তো আপনার সেই ফ্যাসিলিটি থাকবে না। সো এই জন্য হয়তো বিপদে পড়ে আপনাকে ছেলে মেয়ে ডিল করতে হবে, কারণ রোগীর লোক যখন মাইট দেয়, তখন আমরা কেউ সাপোর্ট পাই না, পরে যায় কথা শোনানোর লোকেরও অভাব হয় না। সো এই জন্য আপনার বিষয় আপনাকে ডিল করতে হবে। লাস্ট শেষ করার আগে আমি একটা কথা দিয়ে শেষ করব। আপনারা অনেকে পেরিফেরিতে কাজ করেন, আপনাদের কাছে আরেক ধরনের প্রাণী এসে ডিস্টার্ব করে। সো বিশেষ করে যারা নোয়াখালী, কুমিল্লা, সিলেট এই রিজিয়নগুলোতে কাজ করবেন, তাদের কাছে একদল প্রাণী এসে বলবে, আমার অমুক লোক সিঙ্গাপুরে আল্ট্রাসাউন্ড করেছে, অমুক লোক ইংল্যান্ডে আল্ট্রাসোনোগ্রাম করেছে, তারা তো 10-12 সপ্তাহে ছেলে মেয়ে বলে দিতে পারে, আপনি কেন পারেন না? আচ্ছা, এই কথার উত্তর দেওয়া শিখবেন, আদারওয়াইজ কখনো আপনার প্র্যাকটিস ভালো হবে না। সো কি উত্তর হবে? আপনার উত্তর হবে, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি যে আল্ট্রাসাউন্ড করতে এসেছেন, আপনি কত টাকার রিসিট কেটেছেন। আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গাতে আল্ট্রাসাউন্ডে রিসিট দেখবেন যে সাধারণত 600 টাকা, 800 টাকা এরকম অ্যারাউন্ডের হয়ে থাকে। আপনি জিজ্ঞাসা করেন আপনার যে লোকটা ইংল্যান্ডে আল্ট্রাসোনোগ্রাম করেছিল, সে কত টাকা রিসিট কেটেছে। ইংল্যান্ডে বর্তমানে অবস্টেট্রিক্যাল আল্ট্রাসাউন্ড চার্জ সেন্টার টু সেন্টার ভ্যারি করে, বাট ম্যাক্সিমাম সেন্টারে মোটামুটি 200 পাউন্ড, 25,000 টাকা। আপনি বলেন সেই লোক 25,000 টাকা দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করেছে। 25,000 টাকা আল্ট্রাসোনোগ্রাম করলে তো ছেলে মেয়ে 12 সপ্তাহে বলে দেওয়া যায়। আপনি আসছেন 600 টাকার আল্ট্রাসোনোগ্রাম করতে, বাচ্চার যে মাথা দেখা যাচ্ছে এটাই তো অনেক বেশি। সো ওই আল্ট্রাসোনোগ্রাম আমিও ঢাকা শহরে করি, আমার কাছে করতে আপনার 4-5,000 টাকা খরচ পড়বে। এই 200 টাকার আল্ট্রাসোনোগ্রামে এইসব আলাপ করে লাভ নাই। এটার বেনিফিট আছে, রোগী জীবনে আপনার কাছে 5,000 টাকার আল্ট্রাসোনো করতে যাবে না। সো বেনিফিটটা কি? এই লোক বাইরে গিয়ে, এই রোগী যখন বাইরে গিয়ে বসে থাকবে রিপোর্টের জন্য, দেখবেন পাশের রোগীকে বলবে, এই ডাক্তার ঢাকা শহরে 5,000 টাকা আল্ট্রাসোনোগ্রাম করে, আমি তার কাছে 600 টাকায় করাই নিছি। সো আপনার প্র্যাকটিস ভালো হবে। সো প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড আপনার আলটিমেট প্র্যাকটিস সুন্দর করতে হেল্প করবে। আমরা অনেক কিছু আছে যেগুলো হয়তো আপনার কত স্মার্টনেস আছে আপনি প্রকাশ করবেন, সেগুলো সব প্রমাণ আসলে আমরা প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ড করতে গেলে আসলে বুঝতে পারি। সো আমি ছোট্ট 2টা ছবি দিয়ে শেষ করব। লেট প্রেগনেন্সি তো আর্লি প্রেগনেন্সির মতো কিছু অ্যাবনর্মালিটি থাকে, এগুলো খেয়াল করার চেষ্টা করবেন। বাচ্চা দেখার পরে একটু আশপাশে উকি দিয়ে দেখবেন ইউটেরাসে কোনো প্রবলেম দেখা যায় কিনা। অনেক সময় আমরা দেখি ইউটেরাসের ওয়ালে ফাইব্রয়েড বসে থাকে, অনেক সময় এর ভিতরে ক্যালসিফিকেশন, সিস্টিক ডিজেনারেশন বিভিন্ন কিছু পাওয়া যায়। যেমন আমার এখানে একটা ফাইব্রয়েড বসেছিল, যার ভিতরে ক্যালসিফিক ডিজেনারেশন হয়ে বসেছিল। তাহলে এগুলো যদি আপনি রিপোর্টে অনেক সময় উল্লেখ করেন, আপনার ক্লিনিশিয়ানের জন্য সুবিধা হয়। সো এগুলো আশপাশ খেয়াল করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, অনেক সময় আমরা দেখি যে বাচ্চা থাকে বাট বাচ্চার হার্টবিট থাকে না। যেমন আমি এখানে স্পাইন বের করেছি, বডি বের করেছি, দিস ইজ হার্ট, বাট হার্টে কোনো নড়াচড়া নাই, কালার ডপলার দিলে কোনো ফ্লো নাই। সো দিস ইজ আ কেস অফ ডেড বেবি। তাহলে আমরা মিসড অ্যাবর্শন থেকে শুরু করে অনেক কিছু এই সময় কিন্তু ডিটেক্ট করে নিয়ে আসার চেষ্টা করি। সো তাহলে এই মোটামুটি আমাদের সুবিশাল পড়া। আমরা অ্যাবর্শন, একটোপিক প্রেগন্যান্সি ক্লাস আছে, প্লাসেন্টা অ্যামনিওটিক ফ্লুইড ক্লাস আছে, সেখানে ইন ডিটেলস বাকি অংশগুলো নিয়েও আলোচনায় আসবো। তাহলে এই মোটামুটি আমরা সুবিশাল অনেক কিছু পড়ে ফেললাম। প্রেগনেন্সি ক্লাস করতে গিয়ে সবাই ক্লান্ত হয়ে যায়, সবাই টায়ার্ড হয়ে হাই তোলা শুরু করে, যেহেতু 10:30 বেজে গিয়েছে। সো তাহলে এই মোটামুটি আমার ক্লাসের পড়া। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, যে কোনো কোশ্চেন, যেহেতু অ্যালুমনাই গ্রুপের অনেকে আছেন, সো আমি আশা করবো যে ক্লাস ইন্টারেক্টিভ হতেও পারে যদি খুব বেশি টক্সিক না হয়ে থাকেন। সো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমার ক্লাস মোটামুটি থিওরিটিক্যাল শেষ। আপনাদের সবার মাইক্রোফোন মিউট করা আছে, সো চাইলে আনমিউট করে কোশ্চেন করতে পারেন। প্রেগনেন্সি প্র্যাকটিক্যাল দেখলে সহজ হয়ে যাবে, যারা নতুন আছেন প্র্যাকটিক্যাল দেখলে খুবই ইজি হয়ে যাবে। এটা হাতে ধরার বিষয় আছে। আপনারা যারা ফার্স্ট সেমিস্টার বা সিএমও কোর্সের আছেন, অবশ্যই সিমোক থেকে শিডিউল নেবেন, যেহেতু 15 তারিখ থেকে আমাদের মোটামুটি প্র্যাকটিক্যাল সেশন শুরু হয়ে গিয়েছে। সো আপনি শিডিউল নিয়ে সেই শিডিউল অনুযায়ী আপনি টাইমলি অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, অবভিয়াসলি উইথ প্রোটেকশন। যাদের খুব বেশি প্রয়োজন নয়, যারা এই মুহূর্তে প্র্যাকটিস করা নিয়ে খুব, আমি আসছি কোশ্চেন, যারা প্র্যাকটিস করা নিয়ে খুব বেশি ইন ডিটেল কাজ করতে চাচ্ছেন না, সো আমি হাইলি অ্যাডভাইস করবো যে এখন আপাতত প্র্যাকটিক্যাল সহ সবকিছু অ্যাভয়েড করার জন্য, কারণ পেশেন্ট ডিলিংসটা আমি অ্যাভয়েড করা খুব পছন্দ করবো। আপনারা অনেক রিস্কে আছেন এমনিই ডাক্তার হিসেবে, এর মধ্যে আবার আরো বেশি রিস্ক করতে চান না। প্লিজ কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
আচ্ছা, এখানে অনেকগুলা কোশ্চেন আমার এখানে চলে আসছে, যার মধ্যে একটা হলো যে আমরা ফার্স্ট পোর্শনটা নিয়ে আমার আগের ক্লাস যেটা ছিল, আপনারা যারা বিভিন্ন ব্যাচের বিভিন্ন গ্রুপের আছেন, টেনশনের কিছু নাই, আমাদের ক্লাসগুলো আসলে মানে খুব দ্রুতই রিপিট হতে থাকবে প্রতি সপ্তাহে। সো অনুযায়ী আপনি যদি কোনো ক্লাস মিস করে থাকেন, কোনো ক্লাস যদি রিপিটেশনের প্রয়োজন পড়ে, আপনাকে লিঙ্ক দেওয়া হবে, জুমে অ্যাটেন্ড করার সুযোগ পাওয়া হবে। ফেসবুক ইদানিং খুব ঝামেলা করছে, আমাদের জুমের ক্লাস ফেসবুকে কনভার্ট করা নিয়ে খুব বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে। বিগত কয়েকটা ক্লাসে এই ঝামেলা হয়েছে। সো এই জন্য শুধুমাত্র যেই গ্রুপের অ্যাকচুয়ালি আজকে ক্লাস, সেই গ্রুপে এই ভিডিওটা সেভ থাকবে। সো আদার গ্রুপের যারা আছেন, ঘাবড়ানোর কিছু নাই, আমরা ক্লাস বারবার আপনাকে এখানে আনানোর চেষ্টা করব। সো ইনভাইটেশন আপনি পাবেন, অবশ্যই এটা সারপ্রাইজ ইনভাইটেশন হবে। সো হঠাৎ করে ক্লাসের আগে আপনাকে মেসেজ ইনভাইটেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো আমরা একটু আপনাকে স্ট্রেসফুল কন্ডিশনে অ্যাকচুয়ালি রাখতে চাচ্ছি। আচ্ছা, এসি মিজার নিয়ে আপনাদের একটা কোশ্চেন আমার এখানে এসেছে দেখলাম। সো অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের বিষয়টা হলো আপনাকে গোল করে বের করতে হবে অ্যাবডোমেনটা গোল করে জাস্ট বের করে নিয়ে এসে তিনটা জিনিস খুঁজবেন: স্পাইন, যেখান থেকে শ্যাডো আসবে, স্টমাক, এবং স্টমাক অ্যানিকোইক হবে কারণ বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইড খায়। সো স্টমাক যখন আপনি দেখতে পাচ্ছেন, স্টমাকের অপোজিট সাইডে যে স্ট্রাকচারটা থাকবে দ্যাট উইল বি লিভার। দেখেন এখানে অনেক সময় গল ব্লাডার দেখা যায়, পোর্টাল ভেইন গুলো দেখা যায়। সো স্পাইন, স্টমাক, লিভার পাচ্ছেন আপনি, এবং গোল করে ছবি বের হয়েছে। সো এখানে বাচ্চার স্কিনের আউটার টু আউটার একটা সার্কেল ড্র করে ফেলতে হবে। এই সার্কেল ড্রয়িং টেকনিক এক এক মেশিনে এক এক রকম। সো এই জন্য আপনি যে মেশিনে কাজ করবেন সেই মেশিনে কিরকম এটা দেখে নিতে হবে। আমাদের সিমুডে এক এক মেশিনে এক এক রকম। এটা আমরা মেশিন কেনার সময় অ্যাকচুয়ালি আমাদের এটা সুবিধা হয় যে আমরা বিভিন্ন মাল্টিপল স্টাইলের মেশিন কিনি, যাতে স্টুডেন্টরা যে পেরিফেরিতে কাজ করবে সে বিভিন্ন মেশিনে দেখে একটা অভ্যস্ত হলে তার জন্য অনেক সময় হেল্পফুল হয়। কারণ চাইনিজ মেশিনগুলো এত জঘন্য আর এত কমপ্লেক্স হয়। সো আপনাকে যদি আমরা একটু আগে থেকে আইডিয়া দিতে পারি, আপনাদের জন্য এটা সহজ হয়। অবশ্যই বিপিডিএফএল আগে মাপবেন, তারপরে এসি মাপবেন, আদারওয়াইজ কিন্তু হজবরল লেগে যায়। কেমন ভাই, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমাদের ফেসবুকে একটা কোশ্চেন ছিল যে এসি রিপোর্ট কত দিনে দিব? আচ্ছা, হ্যাঁ, আমি এই কোশ্চেনটার অলরেডি অবশ্য একটা অ্যান্সার করেছি। সেটা হলো আপনি যে মেজারমেন্ট গুলো আছে, এসি আমাদেরকে 30 উইকস এর পর থেকে অ্যাকুরেট রেজাল্ট দেয় আসলে। বাট দেখা যায় আপনি যদি 30 সপ্তাহ পর থেকে শুধু পেশেন্টদের মাপেন, আপনার একটা অভ্যস্ততা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা বলি যে আপনি একদম যে 12 সপ্তাহ পর থেকে বা 15 সপ্তাহ পর থেকে, যখন থেকে আপনি মেজারমেন্ট গুলো শুরু করেছেন বিপিডিএফএল এগুলা, সো তখন থেকেই আপনি এসির মাপ দিবেন। আপনি মাপবেন, আপনি এইচসি মাপেন, আপনি এই মাপগুলো চর্চায় রাখেন। এতে সুবিধাটা হবে কি, আপনার হাত ফ্লুয়েন্ট হবে, আপনার সুন্দর হবে রিপোর্টগুলো। বাট আপনাকে মাথায় রাখতে হবে, আমি 20 সপ্তাহে যে জেস্টেশনাল যে মেজারমেন্ট করে যে ওয়েটটা পাচ্ছি, এই ওয়েটটা আমার মেশিন আসলে অ্যাকুরেট বলতে পারে না। সাধারণত বইতে বলা আছে 1 কেজির কমের যে ওয়েটগুলো আছে, এগুলো আমাদের মেশিনে অ্যাকুরেট হয় না। সেই জন্য আপনি মাপবেন, বাট আপনাকে মাথায় রাখতে হবে 30 সপ্তাহ পরে অবশ্যই অবশ্যই আপনার রিপোর্টে যেন এসির মেজারমেন্টটা থাকে। আপনি 30 সপ্তাহ আগে করেন না করেন, দ্যাটস ইওর চয়েস, বাট 30 সপ্তাহ পরে অবশ্যই এসি মাপ দিবেন। হ্যাঁ, আদারওয়াইজ আমার ক্লিনিশিয়ান এখন ডেলিভারি রিলেটেড প্ল্যান তৈরি করবে, রিপোর্টে ওয়েট নাই, সো আমার ক্লিনিশিয়ানের জন্য কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, আমরা 20 সপ্তাহেও বাচ্চার ওয়েট দেই, কারণ আমরা যখন অ্যানোমালি স্ক্যান করি তখন ওয়েট, মাথার সাইজ, এগুলোর সাথে আমার ক্লিনিশিয়ান অনেক কিছু আজকাল কম্পেয়ার করে। সো ওনাদের জন্য এই জিনিসগুলো হেল্পফুল হয়। সো এই জন্য যত প্যারামিটার মাপবেন তত ভালো, সব ধরনের প্যারামিটার মেজার করার চেষ্টা করবেন। এতে একটা সুবিধা, আপনি আজকে যে পজিশনে আছেন 1 বছর পর অনেক টপে চলে যেতে পারবেন। ঠিক আছে, সেই জন্য মাপ নিয়ে কোনো কার্পণ্য করবেন না। একটা কোশ্চেন ছিল অ্যামনিওটিক ফ্লুইডে ক্লাস কবে হবে স্যার? আচ্ছা, এটা তো স্যার আপনার কোশ্চেন, আমার সাথে যে শিডিউল করা আছে এটা তো পরশু দিনের শিডিউল মনে হয় আছে। না, এটা আসলে আমাদের মানে অ্যালামনাই পেজে আমরা আজকে শেয়ার দিয়েছি, তো এখানে অনেক আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরাও আছে। তো অ্যাকচুয়ালি মানে সবগুলা ক্লাস আমরা অ্যালামনাইতে এই মুহূর্তে শেয়ার দেব না। আপনাদের ইম্পর্টেন্ট কিছু কিছু ক্লাস, যাতে আপনারা আবার নলেজটাকে রিভিউ করতে পারেন। দ্বিতীয়ত, এই করোনাকালীন সময় কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে যে আগে আমরা জানতে পারতাম না যে কোন প্রতিষ্ঠান কারা কেমন কিভাবে করে ক্লাস নেয়। এখন যেহেতু সবাই অনলাইনে দিবে, আপনারা ইজিলি কম্পেয়ার করে ফেলতে পারবেন আসলে কোন প্রতিষ্ঠানের টিচাররা ভালো, কারা কোন প্রযুক্তি মাধ্যমে বা কিভাবে করে ক্লাস নিচ্ছে আর কি। কারণ আমরা সবসময় প্রতিবাদ করে এসেছি যে সিমুডে আপনার স্যাকমো, ম্যাথস, নার্স এদেরকে ট্রেনিং দেওয়া হয় না, কিন্তু অন্যান্য সব প্রতিষ্ঠানই দেয়। তো আমরা চাই না যে আমাদের এই লেকচারগুলা বাইরে চলে যাক, এই লেকচারগুলা পেয়ে একজন স্যাকমো, ম্যাথস, হোমিওপ্যাথ বা নন মেডিকেল পার্সন তারা আল্ট্রাসাউন্ড শিখে ফেলুক। এই বিষয়ে আমাদের সবসময় প্রতিবাদ আছে, এবং আমি এবং মাহিন ভাই প্রতিবাদ করি বলেই অন্যান্য ফোরামে আমাদেরকে খুব একটা সুযোগ দেওয়া হয় না, কিন্তু যারা এগুলার চর্চা করে সেই স্যারদেরকে একেবারে মাথায় তুলে রেখে নাচা হয় আর কি। আমরা দেখতে পাই, দুঃখও পাই, কিন্তু কিছু করার নাই। সমাজ এভাবেই করে চলবে, সৎ মানুষের সংখ্যা কম, অসৎ মানুষের সংখ্যা বেশি, সমাজ এভাবেই চলবে। মাহিন ভাই।
হ্যাঁ জি স্যার, এটা আসলে আমি আর কি বলবো, আমার রীতিমতো কোর্স থেকে বাইর করে দেওয়ার চেষ্টাও চলছে। হ্যাঁ, জাস্ট সামহাউ স্যাকমো ট্রেনার একজনের বিরুদ্ধে কথা বলার জন্য। তো একদম রীতিমতো হায়ার লেভেল থেকে সেখানে আমাকে চাপ ফেস করতে হয়েছে। সো যাই হোক, আমি সেটা টেকেল দিতে পারছি, বাট অদূর ভবিষ্যতে জিনিসগুলো অনেক সময় কঠিন হয়ে যায়, যে কারণে আমাকে অনেক কিছুতে এখন খুব মানে স্ট্রিক্ট হয়ে যেতে হয়েছে। অন্য গ্রুপে দেখা গেছে যে আমার এখন কথা বলা একদম মুখে তালা মেরে রাখতে হয়। তো এই এই সোসাইটিতে আমরাও অনেক জুনিয়র, মানে অন্যান্য যারা ট্রেনিং চালাচ্ছে আমি দেখেছি যে সবচেয়ে কাছাকাছি আমার বয়সের যিনি আছেন তিনিও আমার চেয়ে 17 বছরের সিনিয়র। তো তো আমরা আমরা যেটা মনে করি যে নতুন প্রজন্ম হয়তো অনেস্ট বেশি, তো আমরা সেই অনেস্টিটা ধরে রাখার চেষ্টা করবো। একসময় আমরাও তো সিনিয়র হব, এই যে আপনি একসময় পোস্ট গ্রাজুয়েশন করে সিনিয়র হবেন, আমাদেরও তো বয়স বাড়ছে, আমরাও তো একটা সময় তাদের বয়সে পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা যদি এই এটা ধরে রাখতে পারি যে আমাদের স্ট্রংনেসটা, যে আমরা কখনোই ওই দিকে যাব না, তাহলে একটা সময় সোসাইটি একটা ভালো কিছু পাবে। এটা আমাদের অলওয়েজই মানে প্রত্যাশা, কারণ সোসাইটির জন্য তো বেসিক্যালি আমরা কাজ করছি। আচ্ছা, আরেকজন জানতে চাচ্ছিলেন যে এক এক মেশিনে এক এক রকম হয়, প্রবলেম হয় আমার, তো হ্যাঁ, এটা আসলে টেকনিক্যাল আনসারটা কি হবে? আচ্ছা, এটা হলো আসলে বিশেষ করে এই প্রবলেমটা বেশি হয় চাইনিজ যে মেশিনগুলো আছে, বিভিন্ন নন ব্র্যান্ডের মেশিন, এগুলাতে সফটওয়্যার গঠিত ঝামেলাগুলো আমরা বেশি ফেস করি। আমি বলেছিলাম গত ক্লাসে এবং এই ক্লাস মিলে 3টা জিনিস আসলে আপনার মেশিনে চেক করে নিতে হবে যে এই মেশিনের ফ্যাসিলিটিটা কিরকম। এই 3টাতেই আসলে প্রবলেম হয়। একটা হলো হার্ট রেট মেজারমেন্ট করা, যে আমি একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভে যাব নাকি মাঝখানে একটা ওয়েভ গ্যাপ দিব, এটা আপনার মেশিনে কিরকম সেটিং এটা আপনাকে জানতে হবে। দ্বিতীয় একটা হয় হলো মিন স্যাক ডায়ামিটার মেজারমেন্ট টুল, খুঁজে পাই না আমরা, মেশিনে সেট করা থাকে না, এই জাতীয় একটা প্রবলেম। আর তৃতীয় হলো আজকের ক্লাসের অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, আপনার মেশিনের ফ্যাসিলিটিটা এক এক মেশিনে এক এক রকম উদ্ভর দিয়ে রাখে। সো এই জন্য এইটা আসলে আপনি যেই মেশিনটায় কাজ করবেন প্রথমে ওই মেশিনে ঘাটাঘাটি করে নেওয়াটা হলো সবচেয়ে বেটার। আপনি চেক করেন, বুঝেন, সবগুলা বাটনের চাপাচাপি করে টোরে দেখেন। যদি আপনার সেন্টারে সাধারণত মেশিন সেলাররা যখন মেশিন সেল করে ওই সেন্টারে কাউকে ট্রেন্ড আপ করে দিয়ে যায় যে এই মেশিনের বাটন, এই মেশিনে এইভাবে এই সেই। বাংলাদেশের সমস্যা হলো যাকে ট্রেন করে দিয়ে যায় সে যে আরেক জায়গায় আলট্রাসাউন্ড করা শুরু করে দেয়, এটা হলো প্রবলেম। সো আদারওয়াইজ আপনি যদি প্রিভিয়াস ডক্টর বা কারোর কাছ থেকে একটু হেল্প নেন তাহলে দেখবেন অনেক সময় সুবিধা হয়। যেমন আমি কালকে নাইট ডিউটি করতে গিয়ে আমার সামনে একটা ঠাস করে নতুন মেশিন, আলট্রাসোনো মেশিন চলে আসছে। তোশিবা কোম্পানি নতুন মেশিনের নাম চেঞ্জ করে ক্যানন করেছে। হ্যাঁ, ক্যানন রাইট, কোম্পানি কিন্তু কেন তোশিবাকে এখন? কিনে হ্যাঁ। নিয়েছে। সো হঠাৎ করে তোশিবার মেশিন অলওয়েজ কিন্তু প্রথম ধাক্কায় ঝামেলা হয়। তো হুম, যদিও আমার তোশিবার এক্সপেরিয়েন্স অনেক, কিন্তু দেখা গেছে আমি প্রিন্টের বাটন খুঁজে পাচ্ছি না এবং বেশ ঝামেলা। সো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু কল করে জেনে নিতে হয়েছে যে এই বাটন, প্রিন্টের বাটনটা কোথায়। সো এই জন্য আপনি যে প্রবলেম ফেস করবেন সেই মেশিনে কিন্তু এটা চেক করতে হবে। এখন আবার সুবিধা হয়েছে যেটা আমাদের সিমুড অ্যালুমনাইতে কিন্তু অনেক স্টুডেন্ট যেহেতু আমাদের প্র্যাকটিস করছেন, সো দেখা যায় যে মেশিন কমন পড়ে যায়। সো আপনি যদি কোনো মেশিনের কোনো প্রবলেম ফেস করেন, আপনি যদি খুব সুন্দর করে এটার কিবোর্ড প্যানেলের এবং স্ক্রিন মনিটরের একটা ছবি পোস্ট করেন, করে যদি আপনি আপনার প্রবলেম কোনটা এটা বলেন, দেখবেন ওখানে কেউ না কেউ খুব সুন্দর করে কিন্তু আপনাকে রিপ্লাই দিতে পারবে। সো এই জন্য এই জিনিসটা আপনি করতে পারেন যারা এই প্রবলেমগুলো ফেস করছেন। রাইট। আর সিমুড অ্যালামনাইতে যারা শুনছেন, আপনারা আপনাদের জন্য একটা তাহলে আমরা উপহার দিতে পারি আরকি। সেটা যে আপনারা একটা ক্লাসের টপিক বলেন যে এই ক্লাসটা আপনারা করতে চান। তাহলে হয়তো আমরা ওটা এরেঞ্জ করে আপনাদের জন্য একটা লাইভ দেবো আরকি। হ্যাঁ? যাতে আপনাদের উপকার হয়। যেহেতু আপনার ক্লাসগুলোতে মানে করোনাকালে তো আসলে সবাই শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যটাও একটু জরুরি ভিত্তিতে আপগ্রেড করা দরকার। তো ক্লাস করাতে রাজি করানোটাই তো একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাও আমরা দেখতে পাচ্ছি অনেকেই উৎসাহিত। আমরা যেরকম এই যে যেই সেকেন্ড ব্যাচটা শুরু করলাম সিএমইউ জুন মাসে। ১ম একটা ফার্স্ট ব্যাচ হয়েছে, এটা সেকেন্ড ব্যাচ। এখানে আমরা এখন পর্যন্ত ২৫ জন স্টুডেন্ট পেয়েছি আরকি। আলহামদুলিল্লাহ, যেটা আমাদেরকে মানে উৎসাহিত করছে যে হয়তো অনলাইনে মানে আমরা এগিয়ে যেতে পারবো। তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ তাহলে থাকবে। সেই সারপ্রাইজটা আপনারা নিজেরাই কমেন্ট বক্সে বা আমরা একটা করি, একটা পোল দেই আরকি। হ্যাঁ? হ্যাঁ ৪-৫ স্যার, টা ওইটা ইম্পোর্টেন্ট করেন। ক্লাসের যেটাতে সবচেয়ে বেশি ভোট পড়বে, আমরা সেই একটা ক্লাস হঠাৎ একদিন ঘোষণা দিয়ে আপনাদেরকে এই ক্লাসটা মানে লাইভে ছাড়বো আরকি। তো আর কোন কোয়েশ্চেন আছে কি যারা আপনারা নতুন মানে আছেন? জুন আচ্ছা, জুন এখানে আমি সিএমএ ফার্স্ট ব্যাচে যারা আছেন, আপনাদের কি আর কোন কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন ফেস করছি যে রেজনা ম্যাডাম কোশ্চেন করেছেন যে হার্ট সাউন্ড অডিয়েবল করার জন্য কি করব। হার্ট আচ্ছা, সাউন্ড আচ্ছা। অডিয়েবল অ্যাকচুয়ালি কালার ডপলার আল্ট্রাসাউন্ড দিয়ে করতে হয়। কালার ডপলারে আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জের কারণে সাউন্ড আমরা শুনতে পাই। সো আপনার মেশিনে যদি পাওয়ার ডপলার, আমি পালস ওয়েভ ডপলার দিয়ে আপনাকে মাপ দেওয়া দেখেছি। সো পিডব্লিউ অপশন দিয়ে যদি আপনি হার্টবিট মাপেন তাহলে হার্টের বিটের সাউন্ডটা আপনি শুনতে পাবেন অ্যাকচুয়ালি। ওটা অ্যাকচুয়ালি রিয়েল হার্টবিট সাউন্ড না, বাট আপনি ওই সাউন্ডের যে গ্যাপ হচ্ছে ওই সাউন্ডটা শুনতে পাচ্ছেন। রোগীরা খুশি হয়, খুবই প্লিজ হয় পিডব্লিউ দিয়ে সাউন্ড শোনানো। সো যারা ডপলার মেশিনে কাজ করেন, ডপলার মেশিনে এই ফ্যাসিলিটি আছে, চেক করে দেখবেন অবশ্যই।
শোয়েব মোহাম্মদ রিয়াদ ভাই জানতে চেয়েছেন প্লাসেন্টা এন্ড অ্যামনিওটিক ফ্লুইডের ক্লাস চাই। আই হোপ আমরা কতগুলা দেই, যেমন আমি কিন্তু যদি আপনাদের জায়গায় থাকতাম তাহলে আমার এই মুহূর্তে বেস্ট মাহিন ভাইয়ের কাছে চয়েসটা থাকতে হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল স্কোরিং এর ক্লাসটা আর কি। হ্যাঁ, এই জন্য বলছি, কারণ একটা নতুন জিনিস ভালো করে শেখা প্লাস এই জিনিসটা প্রয়োগটা করা, কারণ রেগুলার প্রেগনেন্সি প্রোফাইল সব জায়গাতেই হচ্ছে। তো আপনি কিভাবে সেখান থেকে নিজের আইডেন্টিটি একটু বাইরে বের করে নিয়ে আসবেন, এই বায়োফিজিক্যাল প্রোফাইল স্কোরিংটা যদি আপনি ভালো করে করতে পারেন এই মুহূর্তে সহজে বাইরে বের হওয়ার সুযোগটা আছে। নেক্সট স্টেপ হচ্ছে ডপলারটা, কিন্তু ডপলার যেহেতু এখনো জটিল প্রক্রিয়া, আর ফিমেল ডক্টরদের জন্য সুবিধা আছে টিভিএসটা আর কি। টিভিএসটা যদি রপ্ত করতে পারেন তাহলে আপনি একজন মানে রেগুলার সনোলজিস্টের বাইরে আপনার নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। এই ছোট ছোট দু একটা জিনিসে যদি আপনি স্কিল হয়ে যান, আই হোপ মানে যারা মানে আর জীবনে অন্য কোনো ক্যারিয়ার করতে চাচ্ছেন না, চাচ্ছেন যে অ্যাজ এ সনোলজিস্ট আপনি লাইফটাকে লিড করবেন, আপনি খুবই সম্মানের সাথে আর্থিক স্বাচ্ছন্দ্যের সাথে আপনি লাইফটা কিন্তু শেষ করতে পারবেন। কি আমি ভুল বললাম মাহিন ভাই? না, পাগল হয়ে যাবে করতে করতে বায়োফিজিক্যাল প্রোফাইল যদি শুধু একা শেষ করা করতে শুরু পারবে করে। না, রাইট, হ্যাঁ। শেষ করতে পারবে না। এই কারণ এখন সমস্ত গাইনোকোলজিস্ট স্যার ম্যাডামরা ইনফার্টিলিটি প্র্যাকটিস করেন, দ্যাটস ওয়াই টিভিএস এ যারা এক্সপার্ট হয়ে যাবে তাদের বিশাল সুযোগ ফলিকুলোমেট্রি এবং আদার্সি করা, আর সেই সাথে অবস্ট্রিশিয়ানরা একটা বায়োফিজিক্যাল প্রোফাইল স্কোরিং আই হোপ যে সামনের দিনগুলোতে প্রতিটা পেশেন্টকে একটা করে দেবে। তো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যে কে করে দিতে পারবে বা কে ভালো করে। তো এই জন্য এখানে বিশাল সুযোগ আছে, আপনি এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেন। তো আমার মনে হয় মানে এত ভালো ক্লাসে সবাই আসলে আর কোশ্চেনই খুঁজে পাচ্ছে না। সবাই মানে এই ক্লাসটার মানে ইটা কি বলে হাইপটা মানে নিজের মধ্যে ধারণ করে রাখতে চাচ্ছে। তো রাতও অনেক হয়ে গেছে, আমরা তাহলে কি শেষ করতে পারি কিনা? আর কোনো স্যার, কোশ্চেন দেখতে অবশ্যই। পাচ্ছি না। ওকে স্যার, অসুবিধা নেই। আমরা তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ, এবং কি ক্লাস করতে চান বা কি টপিক নিয়ে কাজ করতে চান তো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, আমরা সেটা নিয়ে চেষ্টা করব ডিল করার জন্য। তো না, সবাইকে শুভেচ্ছা, জুন ভালো থাকবেন। জুন সিএমইউ ফার্স্ট ব্যাচ যারা আজকে আমাদের এখানে অ্যাটেন্ড করলো, রেগুলার ব্যাচ যারা, বাকিরা তো অপশনাল হিসেবে ক্লাসটা বোনাস হিসেবে পেলো, তাদের তো এমনি প্রেগনেন্সি যেহেতু মানে শেষ হলো, এরপর তো তারা এমডি প্লাসেন্টা অ্যাবর্শন একটু প্রেগনেন্সি এগুলো এমনি তারা পাবে আর কি। এটা তার রেগুলার সেশনের মধ্যে তাদের থাকছে আর কি। আর এর মধ্যে থেকে দেখি আমরা আপনাদেরকে যারা এই ব্যাচের স্টুডেন্ট না তাদেরকে কোনো বোনাস দিতে পারি কিনা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে শুভেচ্ছা। আপনারা যদি আমাদেরকে মানে লাইক কমেন্ট মানে অন্যদের মানে মতো বলছি যারা প্রফেশনাল ইউটিউবার বা প্রফেশনাল কি বলে ফেসবুক এক্সপার্ট, যে আমাদেরকে লাইক কমেন্ট দিয়ে যদি উৎসাহিত না করেন তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনারা এই ক্লাসগুলো পছন্দ করছেন এবং এই ক্লাসগুলো করতে চান। তো আমাদেরকে উৎসাহিত করে রাখবেন। আচ্ছা, লাস্ট আরেকটা কোশ্চেন আসছে। আসসালামু আলাইকুম মাহিন ভাই, সুমন ভাইয়া, ওয়েটিং ফর সারপ্রাইজ বাই। আচ্ছা, মিষ্টি 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 আপা, আপনি কেমন আছেন? করোনাকালীন সময়ে আপনার শরীরের যত্ন নেবেন, এটা প্রত্যাশা করি। আপনার সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। আই হোপ বায়োফিজিক্যাল প্রোফাইল স্কোরিং আপনিও সাপোর্ট করছেন, যাক শুনে খুশি হলাম। আচ্ছা, শাহানারা করিম লিখেছেন ভেরি ইফেক্টিভ ক্লাস, থ্যাঙ্কস মাহিন ভাই এন্ড সুমন ভাই। সুমন ভাই তো মানে কিছুই করে নাই, মাহিন ভাই ক্লাসটা নিয়েছে। যাই হোক, আমাকেও আপনি ধন্যবাদের তালিকায় রেখেছেন, এই জন্য অনেক খুশি হলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনারা লাইক কমেন্ট করতে থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সেটা কিছু কিছু জবাব দেবো। 10:30 বাজে, আজকে আর আগাতে চাচ্ছি না। থ্যাংক ইউ মাহিন ভাই, তাহলে শেষ করি। জি, আচ্ছা, ওকে, জি। থ্যাংক ইউ।